রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা এই গল্পটা এতটাই ইন্টারেস্টিং এবং এতটাই জোশ যে আমরা এটা আমাদের এইচএসসি লাইফের প্রথমেই যখন আমাদের নতুন বই দিছে তখনই আমরা শুরু করছি। এখানে দেখো আমাদের অনুপম সাহেব আর নাটকের মানে সরি নাটক না গল্পের যে নায়িকা, হ্যাঁ গল্পের নায়িকা হচ্ছে কে? কল্যাণী। তো আমরা আজকে কল্যাণী অনুপমের গল্পটা পড়বো। তো দেখো এখন আসি খুব সুন্দরভাবে পড়াশোনায়। এইচএসসিতে বাংলা প্রথম পত্রে তোমাকে এ প্লাস পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেকটা গদ্য পদ্য এবং নাটক এবং উপন্যাস এগুলো ভালো করে পড়া উচিত। তো আজকে আমরা গদ্য দিয়ে শুরু করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা, দেখো কত সুন্দর একটা স্লাইড তোমাদের জন্য বানিয়েছি, রাইট? তো এই স্লাইডে আমার একটা কথা আমি বলি, যে 13-14 জন আছো, পরবর্তীতে অনেকেই এই ক্লাসটা দেখবা। অনুপমকে আপনার কি মতো দেখা যাচ্ছে ভাইয়া? ওকে ফাইন, অনুপমকে আমার মতো দেখা যাচ্ছে, খুবই ভালো। দেখো অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানবো, সবকিছুই একসাথে করব। আর আমার স্পেশালিটি এটাই হবে, খুব অল্প সময়ের মধ্যে তোমাকে পুরো গল্পটা বুঝিয়ে দেওয়া। সরি, দেখো অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ সাহেব সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই এত পড়েছি যে রবীন্দ্রনাথের জন্মসাল মৃত্যুসাল সবকিছুই আমরা জানি। তবুও আমরা আজকে একটু পড়ে নিব। যেমন দেখো এই যে এটা দেখো তো, যেমন তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট আমি বলে দিচ্ছি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সাহেবের জন্ম 7ই মে 1861। 7ই মে 1861, সেটা যদি আমি বাংলায় হয়, বাংলায় কত সাল? সেটা হচ্ছে 25শে বৈশাখ 1268। 25শে বৈশাখ 1268। আবার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের আজকের গল্পের লেখক রয়েছেন, এনার মৃত্যু সালটা কত সেটাও তো আমাদের জানতে হবে, রাইট? সেটা হচ্ছে 7ই আগস্ট 1941। আর বাংলায় যদি বলি 22শে শ্রাবণ 1348। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা জানি ভাইয়া স্লাইডটা দিবেন না, ক্লাস শেষে আমি স্লাইডটা আপলোড করে দিব, হ্যাঁ? তবে তোমরা চেষ্টা করবা ছোট্ট সময়ের মধ্যে আমরা যেন পুরো গল্পটা কভার করতে পারি। আচ্ছা দেখো 25শে বৈশাখ 1268, 22শে শ্রাবণ 1348, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল মানে মনে রাখা সবচেয়ে সহজ টেকনিক। দেখো 1861, 1941, দেখো 61 41, 61 41, 1861 জন্ম, 1941-এ মৃত্যু, এই গেল। তারপর হচ্ছে আমরা যদি এটা সাহিত্যের রূপে বলি যে অপরিচিতা আসলে কি, এটা একটা ছোট গল্প, এটা একটা কি ছোট গল্প। তারপরে আচ্ছা এই অপরিচিতা গল্পটা আসলে তোমরা জানাও যে তোমরা পড়তেছো কিনা। তো অপরিচিতা যে গল্পটা রয়েছে একটা ছোট গল্প, এটা কিন্তু সাহিত্যের রূপ। এখানে কিন্তু এমসিকিউ চলে আসে, এখানে এমসিকিউ চলে আসে এইভাবে যে আসলে এই গল্পটা মানে সাহিত্যের কোন রূপে? ছোট গল্প। এখন এই যে ছোট গল্পটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা সবুজ পত্র, কি সবুজ পত্র পত্রিকায়, আমি এখানে অন্য কালার ইউজ করি, সেটা হচ্ছে সবুজ পত্র পত্রিকায় 1321 বঙ্গাব্দের 1914 খ্রিস্টাব্দের কার্তিক সংখ্যায় সর্বপ্রথম কি হয়েছে? প্রকাশিত হয়েছে, প্রকাশিত হয়েছে। সর্বপ্রথম প্রকাশিত হয়েছে। দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা চলে আসে কোথায়? সবুজ পত্র পত্রিকায়। আরেকবার বলে নেই, সবুজ পত্র পত্রিকায় 1321 বঙ্গাব্দ 1914 খ্রিস্টাব্দ, এটা তোমরা মনে রাখবা। তারপরে কোনটা বলতো? কেন্দ্রীয় চরিত্রে আসলে কারা কারা আছে? নাইস স্লাইড ভাইয়া, স্লাইডটা দিবেন, ওকে ফাইন। আচ্ছা কেন্দ্রীয় চরিত্রে আছে আমাদের কল্যাণী এবং অনুপম। কেন্দ্রীয় চরিত্রে কল্যাণী এবং অনুপম, অর্থাৎ গল্পের নায়ক নায়িকা। কল্যাণী হচ্ছে আমাদের গল্পের নায়ক, অপরিচিতা গল্পের সরি কল্যাণী হচ্ছে নায়িকা, আর আমাদের এই গল্পের নায়ক হচ্ছে অনুপম সাহেব। আজকে আমি নায়ক, নায়িকাকে আমরা খুঁজবো। আচ্ছা এটা গেল আরেকটা। তারপর কি এখানে দেখো তো কি লিখছে?
অপরিচিতা। এই যে স্লাইডগুলো, এগুলো আমি তোমাদেরকে প্রত্যেকটাই দিয়ে দিব। এখানে প্রত্যেকটা জিনিস খুব ইজিলি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে দেখো, গল্পকথক, হ্যাঁ, অনুপম, বিয়ের সময় বয়স ছিল ওর 23 বছর। আল্লাহ, আমার চেয়েও ছোট ছিল, আমার চেয়েও ছোট ছিল, তার মানে আমার 23 বছরের উপরে বয়স। তারপরে বর্তমান বয়স কত? হ্যাঁ, বিয়ের সময় বয়স ছিল 23 বছর। আর যখন সে এই কথাগুলো বলছে যে আমার জীবনে এরকম কিছু দিন এসেছিল, একটা মেয়ে, তাকে আমি বিয়ে করতে গেছিলাম, বাট সে আমাকে রিজেক্ট করে দেয় তার বাবা। ব্যাপারটা এমনই আসলে। সেই জায়গা থেকে বলতে পারি বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23 বছর। আবার যখন সে তার মানে এই গল্পটা লিখছে, আসলে তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে, বাট অনুপম যে বলছে, সে বলছিল 27 বছর বয়সে। তারপর কল্যাণীর বিয়ের সময় বয়স ছিল 15 বছর। কত বছর? 15 বছর। এইখানে তোমাদের মনে আছে আমার চেয়ে ছোট? আচ্ছা, এখানে তোমাদের মনে আছে আমাদের অনুপমের বন্ধুর নাম কি ছিল বলো তো? তোমরা যদি একটু গল্পটা পড়ে থাকো, বলো অনুপমের বন্ধুর নাম কি ছিল? কমেন্ট করো। যেই 5-10 জন আসো, 10 জন আসো অলরেডি, কমেন্ট করো। অনুপমের যেই বন্ধু ছিল, হ্যাঁ, তার নামটা কি ছিল বলতে পারবা একজন? হরিশ, ভেরি গুড। ফাজলি রব্বি বলছে হরিশ। এই যে হরিশ সাহেব কিন্তু অনুপমকে বলেছিল, ও হে, একটা তো মেয়ে আছে, হ্যাঁ, একটা তো মেয়ে আছে। তখন তো অনুপমের মনের মধ্যে একদম মানে পুষ্প বাগান তৈরি হয়। যখন ওর বন্ধু আসলে রসিয়ে রসিয়ে বলে, ও হে, হরিশ বললো যে, ও হে, তোমার একটা তো মেয়ে আছে, হ্যাঁ। কিন্তু কাহিনী হচ্ছে, যখন হরিশ তার মামার সাথে, অনুপমের মামাকে বলতে গেল একটা তো মেয়ে, ভালো মেয়ে আছে, কিন্তু সমস্যা হচ্ছে বয়সটা 15 বছর। বাপ রে বাপ, তুমি একবার ভাবো ভাই, 15 বছর বয়স, একটা বাচ্চা মেয়ে, কিন্তু তখনকার সময় 15 বছর মনে করা হতো অনেক বড়। তার মানে এখানে যারা ভাইয়া আপুরা আছো, বিশেষ করে স্টুডেন্ট মেয়ে আপুরা, তোমাদের বিয়ের বয়স অনেক অনেক আগে চলে গেছে। তোমরা তো এখন কত, অনেকের 18, 19, 20, 22, যাই হোক। তো আলটিমেটলি বলা যেতে পারে যে, কি বলা যেতে পারে যে হরিশ যখন বলল তার মামাকে 15 বছর বয়স, মামা তো চিন্তায় পড়ে গেল, 15 বছর, আচ্ছা অন্য কোনো ঝামেলা নাই তো? তখন বললো না, ঝামেলা নাই। তো বুঝতে পারছো ব্যাপারটা? আর বর্তমানে বয়স কত? 19 বছর। তাহলে এখানে একটা ব্যাপার দেখো, ব্যাপারটা হচ্ছে এইটা যে অনুপম, হ্যাঁ, অনুপমের 23 বছর ছিল বিয়ের সময়। এখন সে গল্প মানে কথাগুলো বলতেছে তখন 4 বছর পরে 27 বছর। তো কল্যাণীরও সেম 15 বছর ছিল, পরে বর্তমান বয়স 19 বছর। এখন আরেকটা জিনিস দেখো, এই যে গল্পটা, এই গল্পটা না আসলে উপজীব্যটা কি আসলে? রবীন্দ্রনাথ ঠাকুর কেন এই গল্পটা লিখেছিলেন? তার একমাত্র কারণ যে যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ, মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প ও তার পাপ মোচনের গল্প। আলটিমেটলি মানে অনুপম, মানে রবীন্দ্রনাথ ঠাকুর অনুপমের মাধ্যমে বোঝাতে চাইছে যে অনুপম, সে হচ্ছে একজন মানে কি বলে, সে হচ্ছে একজন তোমার ব্যক্তিত্বহীন মানুষ। সে তার ফ্যামিলির আশেপাশে মানে ওদের নিয়েই থাকে। তো আফসোস করতেছে ভাই। দ্যাট মিনস এখান থেকে তোমার জীবনের শিক্ষা কি পাবা সেটা আমি বলে দিই। হ্যাঁ, আমি বলছি না তোমাদের বিয়ে করতে হবে, বাট যে কথাটা সেটা হচ্ছে যে তোমার জীবনে যেটা মনে হয় যে তোমার জন্য এটা অবশ্যই ভালো হবে, হ্যাঁ, তুমি তোমার মা বাবার পরামর্শ নিতে পারো। কিন্তু এটাও সত্যি যে সবসময় যে বড়রা তোমাকে ভালো পরামর্শ দিবে বা সেটা তোমার জন্য ভালোবেসে নাও হতে পারে। তো তোমার জীবনে যে গুরুত্বপূর্ণ আলাপ আছে সেটা যেন তোমার মাধ্যমেই তুমি সেটা করতে পারো। বা একটা কাজ করতে হবে, তোমার মনে হচ্ছে যে এই কাজটা করলে তুমি হয়তো সাকসেস হবে, অবশ্যই তোমার করা উচিত। না হলে আমাদের অনুপমের মতো 4 বছর পরে আফসোস করতে হবে। এই গেল। আচ্ছা, একটা জিনিস বলি, তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো যে আমি এই যে ছোট চার্টগুলো, এটার মধ্যে তোমাদের গল্প কিন্তু অলরেডি শেষ করে দিচ্ছি, রাইট? এই গেল আমাদের মেইন কথা। এখন অপরিচিতা গল্পটা লাইন টু লাইন পড়াইলে অনেক সময় লাগবে, বাট আমি কিছু কিছু বিষয় আসলে লাইনে না পড়াইলেই নয়।
আমি এটা বলে দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমার বয়স 27 মাত্র, আমার বয়স 27 মাত্র। তার মানে 24 বছরের, মানে সে 4 বছর আগের কথা বলতেছিল। আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে। এই জীবনটা দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে, মানে সে বলতেছে যে আসলে জীবনে তো আমি কিছুই করি নাই, কারণ তবু ইহার একটা বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল। আচ্ছা, এখানে ভ্রমর কাকে বলছে বলতো? ভ্রমর বলতে আলটিমেটলি কিন্তু কল্যাণীকে বোঝানো হয়েছে। ভ্রমর বলতে কল্যাণীকে বোঝানো হয়েছে। ভ্রমর বলতে আমরা কি কল্যাণীকে বুঝিয়েছি, মানে আমাদের অনুপম সাহেব কল্যাণীকে বুঝাইছে। ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। অর্থাৎ তোমরা যদি মনে করো ছোট্ট একটা কথা, ধরো যে আমি একটা ছোট্ট কথা বলবো, কিন্তু একটা কথা আছে না যে একটা ছোট্ট কথা কিন্তু এমন ভাবে তোমার মনে গেঁথে যাবে, বা ধরো যে আমি তোমাকে একটা গালি দিলাম, সেই গালিটা এমন একটু পিঞ্চ মারে বললাম যে না, তোমার দ্বারা এটা হবে না। তো আমি যে এইটুকু বললাম, হ্যাঁ, এতে করে কিন্তু আলটিমেটলি তোমার মনের মধ্যে একটা মোটিভেশন কাজ করবে না, মানে ডিমোটিভেট হয়ে যাবা তুমি, রাইট? আচ্ছা, তোমরা কি আমার ক্লাসটা দেখতেছো কিনা সেটা আমাকে জানাইও, যেহেতু আমি একদম নতুন। এখানে আমরা কিছু জিনিস দেখব। এই যে এটা দেখলাম, দেখো তো, এই যে কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি, ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মহাশয় আমাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সহিত তুলনা করিয়াছে। এটা এমসিকিউ চলে আসে। ফ্রিতে আমার একটা ক্লাস অপেক্ষায় ছিলাম, একদম কম্প্যাক্ট সাজানো ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। দেখো, শিমুল ফুল ও মাকাল ফল। তাহলে প্রশ্ন যদি আসে যে অনুপমের সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মহাশয় তাকে কিসের সাথে তুলনা করিয়াছে? শিমুল ফুল এবং মাকাল ফল। আচ্ছা দেখো, তোমরা যারা শিমুল ফুল চিনো না, তোমাদের জন্য দেখাই দিচ্ছি। এই যে দেখো কত সুন্দর একটা শিমুল ফুল তোমাদের জন্য শিমুল ফুল থেকে তোলা হয়। আচ্ছা, তোমরা কে কে শিমুল ফুল দেখছো একটু আমাকে কমেন্টে জানাও। তারপরে আরেকটা হচ্ছে মাকাল ফল। মাকাল ফল কিন্তু আমিও দেখছি, কমেন্টে জানাও তো শিমুল ফুল এবং মাকাল ফল তোমরা দেখছো কিনা, এটা একটু কমেন্টে জানাও যে শিমুল ফুল এবং মাকাল ফল দেখছো কিনা। আর আমি জানি এই যে 8 জন 10 জন 11 জন যারাই আসো, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তোমরাই আমাকে সামনের দিকে আগাতে সাহায্য করবে। আর আমি জানি এই ক্লাসটা হয়তোবা আজকে 10 জন 12 জন দেখছে, এক সময় এমন আসবে এই গ্রুপে এই ক্লাস 100-200 জন দেখবে। মাকাল ফল দেখি নাই ভাইয়া, মাকাল ফল আমি দেখছি। আর ছোট্ট করে এখানে একটু বলি, আমি ছোটবেলায় নানু বাসায় ছিলাম, তো ওই বাঁশঝাড়ের ওইদিকে মাকাল ফলগুলো হয়েছিল, এগুলা অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ, তো আমরা তখনও জানতাম না যে মাকাল ফলটা আসলে কি, বাট এত সুন্দর সুন্দর এখনো ওই এলাকায় আছে, মানে একটু বাঁশ জঙ্গল যেটা হয়। তো আমাদের এক বন্ধু ছিল, নামটা মনে নাই, তো ও কি করছে, সুন্দর করে গাছে উঠছে, মানে ওই বাঁশ থেকে টান দিছে, টান দিয়ে এত সুন্দর ফলটা যেমনে ফাটাইছে, ভিতরে একদম এরকম কালো কালো এবং কি প্রচন্ড গন্ধ করে। হ্যাঁ, প্রচন্ড গন্ধ করে যেটা। হ্যাঁ, তো আলটিমেটলি অনুপমকে পণ্ডিত মহাশয় শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করেছে। শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা শিমুল ফুল এবং কি মাকাল ফলের সাথে তুলনা করেছে। আচ্ছা, এখানে আরো কিছু কথা আছে। আমি কিন্তু পুরো গল্পটাই তোমাদের মানে লাইন টু লাইন পড়ানোর প্রয়োজন নাই, কারণ আমি জানি ব্যাপারটা কিভাবে আনতে হয় বা কিভাবে কথাটা বলতে হয়। এই যে আবার তোমাদেরকে মানে বইয়ে আমি তো হচ্ছে তোমাদের এইচডি দেখাই দিলাম, আর একবার দেখাই দিই। শিমুল ফল মাকাল ফল, হ্যাঁ, শিমুল ফুল মাকাল ফল। আমাদের ধরলাম যে এটা হচ্ছে আমাদের মানে এখানে উপমাগুলো আসলে, হ্যাঁ, এখানে উপমাগুলো একটু বোঝার ট্রাই করো, এগুলো কিন্তু আসে। দেখো, গজাননের ছোট ভাই, হ্যাঁ,
অনুপম বলছিল না যে আমাকে দেখলে এখনো মনে হয় আমি অন্নপূর্ণার কোলে, এরকমই না, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই, এমনই হওয়ার কথা, ফলের মতো গুটি। এগুলো তো আমরা দেখলাম, এখানেই আছে। দেখো, পণ্ডিত মহাশয় আমাকে মানে অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করিবার বিদ্রুপ করিয়াছে, ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া একথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে। জন্মান্তর মানে কি? এটা আসলে হচ্ছে অন্য সম্প্রদায়ের যারা মানুষ আছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে যে আমার পরজন্ম হবে বা 7 জন্ম পর্যন্ত হবে, যতটুকু আমি জানি। এখানে একটা দেখো, লাইনটা দেখো খুব সুন্দর করে, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মহাশয়ের মুখে বিদ্রুপ আবার যেন এমনই করিয়ায় প্রকাশ পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন। অনুপমের পিতা এককালে গরিব ছিলেন, কিন্তু ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করেন, কিন্তু ভোগ করিবার সময় মাত্র পাননি, কারণ পটল তুলছে বা মারা গেছে। আচ্ছা, পটল তুলছে বলতে বলা হয় যে মারা গেছে, এখানে আলটিমেটলি আমরা কিন্তু বাংলা ব্যাকরণের ব্যাপারগুলো নিয়ে আসবো। তো অনুপমের বাবা এককালে গরিব ছিল, পরে বড়লোক হয়েছে, ওকালতি করছে, কিন্তু আলটিমেটলি মারা গেছে। এই মারা যাওয়ার পরেই আসলে আমাদের অনুপম সাহেব মামার আন্ডারে চলে গেছে। ব্যাপারটা এমন, মৃত্যু তো তিনি যে হাঁপ ছাড়িয়াছিলেন সেই তার প্রথম অবকাশ। দেখো, এখানে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে ধরো এটা আমাদের জীবনের জন্য একটা শিক্ষা, যে তুমি ভাই জীবনে অনেক টাকা উপার্জন করলা, অনেক টাকা, হ্যাঁ, মানে জীবনে এত টাকা উপার্জন করছো, হ্যাঁ, কিন্তু তোমার বয়স হয়ে গেছে, তুমি আলটিমেটলি সেই টাকাগুলো খরচই করতে পারোনি, খালি জমাই গেছো। আলটিমেটলি কি হবে? তুমি কিন্তু সেই টাকাগুলো ভোগ করার আগেই মরে ভূত হবা। সরি, তুমি সেই টাকাগুলো মানে ভোগ করার আগেই হচ্ছে মরে ভূত হয়ে যাবা। আর তারপর কি হবে? শোনো, একটা সত্যি কথা কি, কোনো মানুষ মৃত্যুর পরে তার যত আপনই হোক সেই মানুষটাকে দ্রুত, হ্যাঁ, কবর দিয়ে দেয়, বা বিভিন্ন ধর্ম যেভাবে, আলটিমেটলি পৃথিবীতে তোমার শরীরে যতক্ষণ প্রাণ আছে ঠিক ততক্ষণ তোমার দাম আছে। হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট হোক, পৃথিবীর সর্বোচ্চ ধনী হোক, তাকে কিন্তু দিন শেষে ওই মাটির নিচেই রাখা হয়। তো এখান থেকে একটা শিক্ষা পেলাম যে অনুপমের বাবা গরিব ছিল, সে প্রচুর পরিমাণ মানে পরিশ্রম করছে, আলটিমেটলি সে অনেক টাকা উপার্জন করছে, কিন্তু সে কিন্তু খায় যেতে পারেনি। খেয়েছে তার শালা, হ্যাঁ, তার শালা খাইছে না, অর্থাৎ অনুপমের মামাই তো খাইছে, রাইট? তো মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার ছিল প্রথম অবকাশ। তো যদি বলা হয় অনুপমের বাবার প্রথম অবকাশ কখন ছিল, সেটা হচ্ছে মৃত্যুর পরে। আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ, মা গরিবের ঘরের মেয়ে। দেখো, অনুপমের মা কি ছিল? অনুপমের মা ছিল গরিব ঘরের মেয়ে, অনুপমের মা ছিল গরিবের ঘরের মেয়ে, এটা কিন্তু চলে আসে। তারপরে তাই আমরা যে ধনী কথা, তিনি ভুলেন না, আমাকেও ভুলিতে দেন না। ধরো, মনে করো তোমরা বড়লোক হইছো, মানে তোমরা না, ধরো যে একজন বড়লোক হইছে, তো একসময় তুমি গরিব ছিলা, হ্যাঁ, কিন্তু এখন তো তুমি বড়লোক, হ্যাঁ, ধরো যে তোমার বেবি আছে, মানে বাচ্চারা আছে, এই বাবু ওই দিকে যাওয়া যাবে না, মানে একটা স্ট্যাটাস মেনটেন করতে হবে, ব্যাপারটা হচ্ছে এই। তো অনুপমের মা বারবার মনে করাই দিত অনুপমকে যে অনুপম, আমরা কিন্তু অনেক বড় ঘরের, আমরা কিন্তু অনেক বড় লোক, এটা কিন্তু তোমার ভুললে চলবে না, হ্যাঁ। এইভাবে আসলে অনুপমকে একদম গজাননের ছোট ভাই করে রাখছিল। আচ্ছা, এই জন্য এই যে ধনী কথা, আমাকেও ভুলিতে দেন না, শিশুকালে আমি কোলে কোলেই মানুষ। তো অনুপম শিশুকালে কিভাবে মানুষ হয়েছে? কোলে কোলেই মানুষ হয়েছে বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরাপুরি বয়সই হয় নাই। এখানে সে আসলে বোঝাইছে কি, শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সী হয় নাই বলতে, সে কিন্তু তার মানে শারীরিক বয়সের কথা বলেনি, মনের বয়সের কথা বলেছে। ভাই, তোমাকে এখন যদি আলালের ঘরের দুলাল বানায় রাখে, তোমাকে কখনো বাইরে না যেতে দেয়, তোমাকে যেটা লাগে, বাবু এইটা করে খাও, বাবু এটা খাও, বাবু পড়ো, আলটিমেটলি তুমি বাইরে গেলে সার্ভাইভই করতে পারবে না।
আর এটা আমরা খুব ভালো বুঝি যখন ধরো যে আমরা ইন্টার পাস করি বা মানে এসএসসি পাস করার পরে যারা আর কি আমরা পড়াশোনার জন্য শহরের বাইরে আসি, আমরা প্রচন্ড তখন মনে হয় যে বাপ মা আসলে কি জিনিস, রাইট? তো আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। দেখো একটা জিনিস খেয়াল করছো, যেই 6-7 জনে আসো, আমি জানি পরে এটা অনেকেই দেখবা, সেটা হচ্ছে আমি কিন্তু এই যে লাইনগুলো আসার আগেই আমি কিন্তু আগের গল্পের থেকে কানেক্ট করে তোমাদের বলে দিচ্ছি যে আসলে কি বলছিল, গজাননের ছোট ভাই। ওকে, তো অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি ছিল আমাদের অনুপম, কারণ ওকে মানে খুব আদরে মানুষ করছে। আমার আসল অভিভাবক মামা। এই যে এই মামাকে নিয়ে আমি কিছু বলতে চাই। মামা, আপনি চানটা কি? ওই যে একটা ইন্ডিয়ান মিমস আছে না, চাতি কিয়া হো। আলটিমেটলি মামা হচ্ছে এমন একটা ক্যারেক্টার, এই লোকটা উড়ে আসে জুড়ে বসলো এদের বাসায়। হ্যাঁ, এদের তো মনে করো মানে কি বলে, সংসার দেখভাল করার নামে, ব্যবসা দেখভাল করার নামে সে অনুপমকে তার হাতের পুতুল বানাইলো। এমনকি তার যে বোন আছে অর্থাৎ অনুপমের মা, সে তো তার কথা শুনবেই। তো আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ালো এই যে সে তার মতো করে চালায়, এমনকি অনুপমকে বিয়ে দিবে। ভাই তুই বিয়ে দিবি, তাহলে অবশ্যই তুমি এদিকে যৌতুক চাও এতগুলা, হ্যাঁ, আবার তুমি খুঁজতেছো যে তোমাদের চেয়ে একটু ছোট ঘরের, মানে যাদের একটু অর্থ সম্পত্তি কম, যেন তোমার উপর মাতব্বরি না করতে পারে, আবার তুমি চাও যৌতুকও বেশি যাচ্ছ। হ্যাঁ, মনে করো ওই বাড়ির, মনে করো অনুপমের শ্বশুর বাড়ির লোকজন যদি তোমাদের বাসায় আসে, মানে অনুপমের বাসায় খেতে আসে, সেক্ষেত্রে যদি মনে করো ওই যে বলছে না যে যেই একটা পাত্রে বা থালায় দিবে যেন কোনো কিছু আপত্তি না করে, মানে ব্যাপারটা এমন অনুপম যেভাবে তার মামার কথায় উঠবস করে সেভাবে যেন অনুপমের শ্বশুর বাড়ি করে, এটাও কিন্তু চাইছিল, রাইট? তো আমার আসল অভিভাবক আমার মামা, তিনি আমার চেয়ে বড়জোর বছর 6 বড়। এটা কিন্তু এমসিকিউ চলে আসে। মামা হলো একটা ভিলেন, কিন্তু মামার নামটা কিন্তু গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বলেনি, নাহলে আমরা তো গালি দিতাম। দেখো অনুপমের মামার বয়স কত, 6 বছরের বড় অনুপমের চেয়ে। তাহলে কিন্তু ওই যে মনে করো নানু নানি যখন শেষ বয়সে হচ্ছে বেবি নেয়, ব্যাপারটা এমনই। তো 6 বছরের বড় অনুপমের মামা, অনুপমের চেয়ে 6 বছরের বড়। এই হচ্ছে ব্যাপার। কিন্তু ফলগুর বালি, আচ্ছা ফলগুর ফলগুর বালি বলতে কি বুঝেছে বলো দেখি? ফলগুর বালি একটা, আসলে ফলগু একটা নদীর নাম। হ্যাঁ, আমি যদি তোমাদের জাস্ট একটু এটা আগায় দিয়ে দেখাই, এই যে দেখো এই সেই ফলগু নদী। আমি জানি না বাংলাদেশের কোন অনলাইনের শিক্ষক, হ্যাঁ আমি খুবই সামান্য একজন, বাট আমার জানা নাই যে বাংলাদেশের কোন অনলাইন শিক্ষক এইভাবে একদম তোমাদের বাস্তবিক যেই নদীটা আছে এটা এইভাবে দেখাইছে। এটা হচ্ছে সেই ফলগু নদী। এই ফলগু নদীর উপরের অংশে বালির আস্তরণ, কিন্তু ভিতরে জলস্রোত প্রবাহিত হয়। অন্তঃসলিলা নদী, হ্যাঁ এই দেখো এই যে ফলগু নদীর মানে কি, উপরের অংশে বালির আস্তরণ, অর্থাৎ উপরের অংশে বালির আস্তরণ কিন্তু ভিতরে জলপ্রপাত। মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো তোমরা তো এটা একটু কমই দেখা যায়, বাট তোমরা যখন মরুভূমি এলাকাগুলোতে যাবা, হ্যাঁ মরুভূমি এলাকাগুলো দেখবে যে অনেক একদম বালি আর বালি, কিন্তু দেখা যাচ্ছে যে ভিতর দিয়ে জলপ্রপাত আছে। এই জায়গাগুলো বেশিরভাগ দেখা যায় হচ্ছে উজবেকিস্তান সহ বিভিন্ন দেশে। আমরা কিন্তু হচ্ছে, যেহেতু আমি তোমার জন্য জিকে স্পেশালিস্ট হিসেবেও থাকবো, সেক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে এই ব্যাপারগুলো দরকার। এই যে ফলগু নদী, উপরের অংশে বালির আস্তরণ। আর আমি যদি একটু সহজ ভাষায় বলি, আচ্ছা তোমরা ওই ডিসকভারিতে দেখছো না যে একদম বরফে পুরো সমুদ্রটা মানে বরফে আচ্ছাদন, কিন্তু ভিতরে কিন্তু পানি ঠিকই আছে, রাইট? তো ওটাই, এটা জাস্ট খালি বালি আছে উপরে, ভিতর দিয়ে পানি যাচ্ছে, বালি উপরে ভিতর দিয়ে পানি যাচ্ছে। এটা হচ্ছে কি বলতো, এই যে ফলগু নদী। আর অন্তঃসলিলা নদী কোনটা জানো? অন্তঃসলিলা নদী হচ্ছে যে নদীর জল লক্ষ্যচক্ষুর আড়ালে বয়ে যায়। হ্যাঁ, যে নদীর জল লোকচক্ষুর আড়ালে, মানে ওই ব্যাপারটা ওরকমই আর কি। আচ্ছা, তারপরে আমরা আসি, তোমাদেরকে আমি ফলগু নদীর ব্যাপারটা বুঝাই দিলাম। তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়ে নিছে। মামা, ও মামা এরকম করা ঠিক না। মামা করছে কি, যে মনে করো বাপ মানে অনুপমের বাবা মারা গেছে, অনুপমের মাকে বলছে বোন তুই ভাবিস না, আমি তো আছি,
আমি তোদের গার্ডিয়ান হয়ে তোদের সংসারের সবকিছু দেখবো, তোকে আর আমার ভাগিনাকে, আমার প্রাণের ভাগিনাকে আমি ওদেরকে নিয়ে, মানে ওদেরকে তোদেরকে নিয়ে বাঁচবো। ব্যাপারটা হচ্ছে এটা। কিন্তু মামা এই এই লোকটা তো নিজেই হচ্ছে আকাইমার ঢেকি। তো এ কি করছে, এ হচ্ছে তোমার আলটিমেটলি সংসারটা শুষে নিছে, মানে প্রত্যেকটা বিষয়ে নজরদারি রাখছে। ব্যাপারটা এটাই। কিন্তু এগুলো কিন্তু আগে ঘটতো, এখনো ঘটে, এখনো আমাদের বিভিন্ন ফ্যামিলিতে এই ব্যাপারগুলো আছে। কাজ টাজ কিচ্ছু করে না, শেষের দিকে আসে মাতব্বরি করবে, এটা করো এটা করো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা, অন্তরের মধ্যে শুষিয়া নিছে। তাহাকে না খুঁড়িয়া এখনকার এক গন্ডুস হ্যাঁ রস পাইবার জো নাই। মানে মামাকে না বললে, মামা ব্যাপারটা এমন হয়ে গেছে, সে তো উড়ে আসে জুড়ে বসছে। এখন অনুপমের ধরো যে হচ্ছে বই দরকার, সে পড়াশোনা করবে। তো মামা আমার তো বই দরকার, আপনি কি আমাকে এই বইগুলো কিনে দিবেন? তখন মামা বলে, কিসের এত এত কিসের বই দরকার? আচ্ছা ঠিক আছে যাও। ধরো যে বাসায় একটা কাজের লোক আছে, এই রহিম, এই অনুপমের জন্য বইগুলা বাজার থেকে নিয়ে আসিস তো। ব্যাপারটা হচ্ছে এটা। তো এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় নাই। ও জাস্ট মামাকে বলছে, আচ্ছা তোমরা ক্লাসটা দেখছো কিনা সেটা আমাকে জানিও। আমরা ফুলগুলোতে দেখে ফেলছি। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবে আমি সৎপাত্র। আচ্ছা, কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। দেখছো, ওর মনে কিন্তু, ও দেখো, ওকে যদি বলা হয় যে তুই বাজার করে আন, তুই বাজারে যায় রুই মাছ টান, ও বাজার যায় দেখা যাবে রুই মাছের জায়গায় কাতল মাছ নিয়ে আসছে। কারণ হয়তোবা সে যে দোকানে গেছে ওখানে রুই মাছ ছিল না, কাতল মাছ আছে। কিন্তু আলটিমেটলি এ যেহেতু বোকাশোকা, ও বলছে যে বাবু বাবু অনুপম সাহেব এই যে রুই মাছ, হ্যাঁ, তো কাতল মাছ নিয়ে চলে আসছে, আলটিমেটলি ওটা রুই মাছ ছিল। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এটা, কন্যার পিতামাত্র স্বীকার করিবেন আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না। এগুলো কিন্তু এমসিকিউ আসে, আমি হয়তোবা তোমাদের চেষ্টা করছি বোঝানোর, আশা করি তোমরা বুঝতেছো। হ্যাঁ, যে দেখো, আর বেশি সময় নিব না, আমরা চেষ্টা করবো যত কম্প্যাক্ট করা যায় ক্লাসটা। দেখো, কন্যার পিতামাত্র স্বীকার করবেন আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই। এখন ভাই, ভালো মানুষ হইতে গেলে তো তোমাকে বাইরে ঘুরতে হবে। হ্যাঁ, তুমি বাইরে কারো উপকার না করলে তুমি ভালো মানুষ হবা কেমনে? তো বলছে আমি সৎপাত্র, তামাকটুকু খাই না। তামাক খাবি কেমনে? তোর সেই সাহসও নাই, তো বাইরে যাইতে পারবি না। হ্যাঁ, তারপর আবার যেটা, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই। কারণ ভালো মানুষ হবো কেমনে ভাই, আমাকে তো বাইরে যেতে হবে। তাই আমি নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। মাতার আদেশ মানিবার ক্ষমতা আমার আছে, কিন্তু বস্তু না, মানে ব্যাপার কি, ওর মা যদি বলছে অনুপম পড়তে বস, অনুপম এই দুধটা দিছে 1 গ্লাস এখনই খা, ও চুপচাপ খাবে। ওর সাহসও নাই। ধরো যে ওর খাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু সে বলার সাহস নাই। ভাই মানে ওর মাকে যে বলবে, মা আমার আজকে না এই দুধটা খেতে ইচ্ছে করছে না, ওর তো বলারই সাহস নাই। ওর পেটে জায়গা না থাকলে ওকে খাইতে হবে। অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। এই অনুপম সাহেব আমাদের এতটাই মানে গোবেচারা প্রকৃতির। ধরো যে আমি তামাকটুকু খাই না, আমি সৎপাত্র, আমার মা যেটা বলে আমি সেটা শুনি, আমাকে মানুষ করা হয়েছে যেভাবে আমি বাসার মধ্যে থাকি। হ্যাঁ, মানে যেভাবে বাসায় থাকতে হয়, বাইরে তো আমি দুনিয়া চিনি না। সেখানে আবার ব্যাপার হচ্ছে, ও কিন্তু এটাও স্বপ্ন দেখতেছে। এটা কিন্তু বলতে গেলে বয়সের দোষ, বা সে তরুণ, 23 বছর বয়স তখন। সে বলছে কোনো কন্যা যদি আমাকে স্বয়ংবরা হয়ে আমাকে স্মরণ রাখে, কন্যা স্বয়ংবরা বলতে বোঝানো হয়েছে সে নিজেই পাত্রটাকে ঠিক করবে বা তার জামাইকে ঠিক করবে। জামাই বলতে তার বর, যে যাকে সে বিয়ে করবে। হার্ড টাইম অ্যাজ এ চাইল্ড, ওকে ফাইন। তো স্বয়ংবরা মানে আমরা বুঝলাম। তারপরে অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, অনেক বড় ঘর থেকে আমার সম্বন্ধ। আমি কিন্তু দেখো এই লাইনগুলো কিন্তু অটোমেটিক আগে পড়াইছি, রাইট? দেখো, অনেক বড় ঘর থেকে আমার সম্বন্ধ আসিয়াছিল,
কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতা, মামা তাহলে কি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, প্রধান এজেন্ট। তার মানে হিন্দুরা তো দেবতায় মানে দেবদেবীতে বিশ্বাস করত, কিন্তু অনুপম ভাবে নিছে যে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট মানে মানে সে মানে আমি যদি বলি হিন্দুদের যেই ভগবান বা প্রভু আছে, সে হয়তো বা বলছে অনুপম তোর বিয়েটা এই মেয়েটার সাথে হবে, ঠিক আছে। কিন্তু ওর মামা হচ্ছে এজেন্ট, মানে মাঝখানের যে মানে ও হচ্ছে ডিরেক্ট ধরো যে ওই প্রভুর সাথে আলাপ করতেছে বা দেবতার সাথে, যে ভাগিনার জন্য আপনি তো ভাগ্য দেবতা এটা দেখছেন, কিন্তু মেয়ে তো বেশি বড় ঘরের, চলবে না, একটু ভাবেন। তো ব্যাপারটা এমন যে ইনি হচ্ছে প্রধান এজেন্ট, ভাগ্য দেবতা প্রথমে কি করে, এই যে প্রধান এজেন্ট অনুপমের মামা একে আগে বলে যে আচ্ছা অনুপমের জন্য এই সম্পর্ক এটা ঠিক করছি, আমরা লিখে রাখছি উপরে, তুমি এটা করে দাও। ব্যাপারটা এমনই। বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল, ধনীর কন্যা তার পছন্দ না, ধনীর কন্যা তার পছন্দ না। আমাদের ঘরে যে মেয়ে আসিবে, আমাদের ঘরে যে মেয়ে আসিবে হেড করিয়া আসবে, মাথা হেড করে, মাথায় হেড করে আসবে, অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। এটা তো আমরা আগেই জানছি, হ্যাঁ, টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। কারণ ভাই ওর তো লোভ, লোভের বশেই তো অনুপমদের সংসারটা দখল করছে। তো তিনি এমনই বেহায়া বেহাই চান, ও সরি, তিনি এমন বেহাই চান যাহার টাকা নেই অথচ যে টাকা দিতে কসুর করিবে না। ব্যাপারটা এমন যে ধরো তুমি নদীতে মাছ ধরবা, তুমি নদীর ধারে দাঁড়াইছো, নদীতে মাছ ধরবা, তুমি চাচ্ছ মাছগুলা আপনা আপনি লাভ দিয়ে তোমার কোলে আসে পড়ুক, তুমি মাছগুলা নিয়ে খাও, অথচ তোমাকে যে জাল ফেলতে হবে, হ্যাঁ তোমাকে যে একটু কষ্ট করতে হবে, সেটা তুমি করবা না। ব্যাপারটা এমন, সরি একটু কাশি। তো অনুপমের মামার কথা হচ্ছে বেহাই এমন লাগবে যার টাকা নাই, কিন্তু আমি তার কাছে টাকা চাইলে সে টাকা দিবে। তারপরে কি যা হোক শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে শোষণ করা যাবে, হ্যাঁ, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশটু ঘাটিবে না। আচ্ছা দেখো, গুড়গুড়ি হচ্ছে বলতে গেলে তামাক খাওয়ার অ্যাকচুয়ালি মোহাম্মদ ভাই, তো দেখো গুড়গুড়ি হচ্ছে তামাক খাওয়ার একটা উন্নত যন্ত্র। তো ওর মামা বলছে অনুপমের শ্বশুর বাড়ির লোকজন এমন হবে যে তাকে আমরা গুড়গুড়ির পরিবর্তে আমরা যদি বাধা হুকায় তামাক দেই, কিচ্ছু বলার মানে কিচ্ছু বলারই সাহস পাবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, ওই যে বললাম হরিশ, হ্যাঁ ওহে একটা তো মেয়ে আছে বটে, হ্যাঁ। তো আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলিকাতায় আসিয়া, আমার মন ছুটিতে কলিকাতায় কোথায় আসছে, কলকাতা আসছে, এগুলো মনে রাখিও, হ্যাঁ কলকাতায় আসছে, এগুলো মনে রাখিও। আমার মন উতলা করিয়া দিল, সে বলিল ওহে ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, এগুলো কিন্তু আমি আগেই বলছি, রাইট। তারপরে কিছুদিন পূর্বেই এমএ পাস করিয়াছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনুপম কি পাস করছে বলতো, কিছুদিন পূর্বেই এমএ পাস করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে শুধু ধু ধু করিতেছে, পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তা নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই, থাকিবার মধ্যে ভিতরে আছেন মা আর বাহিরে আছেন মামা। এই লাইনটা কিন্তু জোস, এই লাইনটা জোস, কারণ অনুপম বলতেছে আমার বিএ পাস হয়ে গেছে, না সরি এমএ পাস হয়ে গেছে, আমার চিন্তা নাই, আমার খাওয়ার চিন্তা নাই, আমার কি ভিতরে আছেন মা বাহিরে আছেন মামা। ব্যাপারটা কি সুন্দর না? দেখো ভিতরে আছেন, আমরা যদি একটা সার্কেল দিই, আমরা যদি একটা সার্কেল দিই, ধরো দেখা পাচ্ছ এখানে, আমরা একটা সার্কেল দিলাম যে এইটা হচ্ছে মা, হ্যাঁ সরি এটা হচ্ছে অনুপমের একটা জীবন, হ্যাঁ এটা হচ্ছে অনুপমের সার্কেল, ভিতরে আছে মা, আর এই যে এটা হচ্ছে বাহির, হ্যাঁ এই যে মামা, মানে অনুপমের লাইফের ভিতরে মা বাইরে মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরিচিকা দেখিতেছিল। তার মানে আমাদের অনুপম যতটা আমরা বোকা ভাবি সে ততটা বোকা নয়, সে কিন্তু নারীর মানে কি বলবো, সে কিন্তু তার জীবনে চায় একজন রমণী আসুক, একজন রমণী এসে তাকে কি করুক, তাকে স্বয়ংবরা হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিক। বিয়ে যদি কত
বিয়ে যদি কত তাইলে বিয়ে পাস করতো অটো পাস। আচ্ছা বিয়ে না, সে এম এ পাস করছিল, এটা মনে রাখো। এমন সময় হরিশ আসিয়া বলল, মেয়ে যদি বলো তবে, মেয়ে যদি বলো তবে। ধরো যে তোমাকে আমি বলছি, হ্যাঁ ধরো যে এখানে জিম আছে, আমি জিমকে বলছি, জিমের বয়স হয়েছে বিয়ের, জিম মেয়ে তো একটা আছে, তবে আটকে গেল। হ্যাঁ, তো আমার শরীর মন বসন্ত বাতাসে, হ্যাঁ মানে নবপল্লব রাশির মতো কাঁপিতে লাগলো। ব্যাপারটা এমন যে মনে করো যখনই সে বললো তখন কি করলো, এটা একটু দেখে নিবা। শরীরে কি, শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের পল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া ধুনিতে লাগিল। এটা প্রশ্ন এভাবে আসতে পারে যে হরিশ যখন মেয়েটার কথা বললো যে একটা মেয়ে আছে, তখন অনুপমের মনটা আসলে কেমন করে উঠছিল, এটা কিন্তু খ নাম্বারে দিয়ে দিতে পারে। তো এটা সৃজনশীলে খ নাম্বার দিয়ে দিতে পারে, এটা মনে রাখবা। এটা সৃজনশীলের সৃজনশীলের খ নাম্বারে দিতে পারে। হরিশ মানুষটা ছিল রসিক, হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। আর আমার মন কেমন ছিল, তৃষ্ণার্ত। মানে কিছু কিছু মানুষ থাকে যারা খুব মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারে। এখন ধরো আমি যদি তোমাদেরকে বলি, ওহে আজকে তো অনুপম, অনুপম নায়ক তার গল্প অপরিচিতা পড়বো, তুমি কি আমার সাথে ক্লাস করবে? হ্যাঁ, এটা রস করে। আরে আজকে তো অপরিচিতা গল্পের অনুপম যে নায়ক তার আমরা গল্পটা পড়বো, মানে এখানে কিন্তু রস থাকতেছে না। এই যে রসকস নিয়ে ব্যাপারটা, আমি হরিশকে বললাম একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো, সুন্দর করে আবার বললো যে মামার কাছে একটু কথাটা পারে দেখ। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, হরিশ কি আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির, মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কিছু মানুষ আছে যারা খুব ইন্টারেস্টিং হয়, মানে ওদের কথা শুনতেই ভাল লাগে। আমার এক বন্ধু আছে, নামটা বললাম না, সে মানে এত জোস জোস ভাবে কথা বলবে, আজের কথাগুলো ভাল লাগবে স্টার্টিং। আচ্ছা, তাই সর্বত্রই তাহার খাতির, মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল, মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই বেশি। মানে থাকে না ভাই, তুমি যারা বিয়ে করবা, হ্যাঁ তুমি যারা বিয়ে করবা তার চিন্তাই তুমি করবা, কিন্তু তোমার মামা যদি বলে আচ্ছা মেয়ের কথা বাদ দাও, মেয়ে সাইডে আছে, মেয়ের বাপ কি করে, মেয়ের বাপের কি পরিমাণ সম্পত্তি আছে, এইগুলা নিয়ে অনুপমের মামা বেশি আগ্রহ ছিল। মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘাট ভরা ছিল, এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘাট ভরা ছিল। আচ্ছা, তোমাদের মানে নানু দাদুদের ক্ষেত্রে আমরা বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখছি, নানু দাদুদের বলে অনেক সম্পত্তি ছিল, জমি জায়গা ছিল, এখন কিচ্ছু নাই। দ্যাট মিনস মানে ওই যে আগেই মানে শেষ করে ফেলছে। তো কল্যাণীর বাবা এককালে এদের লক্ষ্মীর মঙ্গলঘাট ভরা ছিল, মানে অনেক সয় সম্পত্তি ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়, এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে, কিছু আছে মানে, মানে থাকে না যে উচ্চ অংশের কিন্তু এখন একটু অর্থনৈতিক অবস্থা খারাপ, তো আলটিমেটলি থামো তো আমি ফ্যানটা কমাই দিই বেশির। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে, দেশে বংশমর্যাদা রাখিয়া চলিয়া সহজ নয় বলে কি করে, তারা পশ্চিমে গিয়া বাস করিতেছে। পশ্চিমে গিয়া বলতে পশ্চিমবঙ্গে বাস করছে। আচ্ছা, কলকাতা, কলকাতা যে আছে, কলকাতা তো আসলে কোনো রাজ্য না, আসলে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের একটা রাজ্য, রাইট? কলকাতা হচ্ছে মেইন শহরটা। আসলে দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয়, তার জন্য তারা পশ্চিমবঙ্গে গিয়ে আছে বা পশ্চিমে গিয়ে আছে, সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। কারণ তুমি যখন ধরো যে মেয়েকে আনে আনে মেয়ের বাবা নিয়ে আসবে। আচ্ছা যাই হোক, তো যেটা কথা যে পশ্চিমে গিয়ে বাস করে, তারপর ধরো যে তোমার আমরা লিটারেলি আমরাই যারা হচ্ছে ঢাকা, মনে করো হচ্ছে নিজের শহরের বাইরে থাকি, হ্যাঁ পড়াশোনার জন্য, যে বা যারা ঢাকায় থাকি, আমরা এখানে কিভাবে থাকি এটা আমরাই জানি। অথচ নিজের শহরে গেলে বা নিজের জেলায় গেলে একটা ভাব নিয়ে, মানে একটা ব্যাপার থাকে না, একটা অ্যাটিটিউড নিয়ে তো চলতে হবে, নাহলে তো ব্যাপারটা হচ্ছে না। কিন্তু আমরা জানি আমরা এইভাবে কিভাবে আমাদের লাইফটাকে স্ট্রাগল করি, তাই না? তো সেখানে গরিব গৃহস্থর মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া আর নাই, সুতরাং তাহারাই
তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘাটটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা। হরিশ মানে বলল যে হরিশ বলল যে দেখেন মেয়ে আছে, মেয়ের বাপের আগে অনেক সম্পত্তি ছিল, এখন সম্পত্তি কম, কিন্তু যেহেতু একমাত্র মেয়ে আর ছেলে পেলে নাই, সেক্ষেত্রে কি এই মেয়ের জন্য বাপ সবকিছু উজাড় করে দিবে। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, আমার মনে আছে আমি কিন্তু প্রথমে বলছিলাম মেয়ের বয়স যে 15, ভাবতে পারছো 15 বছর বয়স। হ্যাঁ, এটা নিয়ে টেনশন। মামা এটা শুনিয়া মনটা ভালো হলো, আহা হরিশ 15 বছর বয়স মেটার। হ্যাঁ, বংশে তো কোনো দোষ নাই, বাপ মানে বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না, একে তো বরের হাট মহার্ঘ। আচ্ছা দেখো, একে তো বরের হাট মহার্ঘ। মহার্ঘ মানে কি, মানে আছে কিন্তু ওই যে সেভাবে মানে ভালো ছেলে খুঁজে পাচ্ছে না। আবার কি তারপরে ধনু ধনুক ভাঙা পহন, মানে এই যে হিন্দুদের মধ্যে কিন্তু এখনো এটা আছে। আমার এক বন্ধু, হ্যাঁ, সে সে এখন অনার্স কমপ্লিট করেনি, কিন্তু আমি তাকে বললাম যে ভাই তোর যদি এখন বিয়ে দেয় তুই কেমন মানে ইয়ে পাইতে পারিস, পণ বা যৌতুক পাইতে পারিস। বলে যে আমি তো কিছু করি না, তবুও 8-10 লাখ টাকা পাবো। দ্যাট মিনস ব্যাপারটা এমনই। হ্যাঁ, তো হিন্দুদের ক্ষেত্রে এখনো পণের যে বিষয়টা, এটা কিন্তু এখনো চালু আছে। ধনুক ভাঙা পণ, কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। ঠিকই বলছে, কাজেই বাপের কেবলই সবুর করতেছে, মানে অপেক্ষা করতেছে, কিন্তু মেয়ের বয়স তো সবুর করে না, মেয়ের বয়স তো বাড়তেই আছে। আচ্ছা, তোমরা ক্লাসটা দেখতেছো তো নাকি পজ হয়ে আছে সবকিছু, সেটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। আচ্ছা, হরিশের সরস রসনার গুণ বলতে ওই যে হরিশ কোন একটা কথাকে এত সুন্দর মধুমাখায় বলতে পারে যাতে করে একটা করল্লার মতো যে তিতা, হ্যাঁ, একটা ভাজি, এটাকেও তোমার অনেক জোস মনে হবে, সেটাই আসলে বোঝাইছে। মামার মন নরম হইল, বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধান হইল। বিবাহের ভূমিকা বলতে কি, ব্যাপারটা হচ্ছে ধরো যে ব্যাপারটা এমন যে মানে বিয়ের যে আগে খোঁজ খবরগুলো আছে না, যে ঠিক আছে সবকিছু মেলে এটা নির্বিঘ্নে কাটলো। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা সৃজনশীলেও আসে, এমসিকিউতে আসে, এটা নোট করিও। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে তার সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। আন্দামান দ্বীপের অন্তর্গত বলে যান, মানে অনুপমের মামা একটু ভাবসাব বেশি, তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এই যে অনুপমের মামা মনে করত যে কলকাতার বাইরে সমস্ত পৃথিবীটা আন্দামান দ্বীপের মতো। আন্দামান দ্বীপ হচ্ছে এমন একটা দ্বীপ যেই দ্বীপের চারপাশে সমুদ্র এবং কি অনেক দূরে, এটাই বুঝাইছে, দূরবর্তী। তো জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। কোথায় গেছিল? কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করে দিতেন। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে এই, মানে মামা আসলে মানে খুব বাইরে যাওয়াটা পছন্দ করে না, কলকাতাটাকে মামা সবকিছু বলে। তো মামার যদি মনে হইতেন তাহলে হাবড়ার পুল পার হইলে ব্যাপারটা অনেক বড় হয়ে যেত। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়ে আসিব, সাহস করে প্রস্তাব করতে পারলাম না। এখন ভাই তোমার বিয়ে, তুমি তোমার মামাকে এটা বলার সাহস নাই যে তুমি কি করবা, মানে তোমার তো দেখতে হবে মেয়েটাকে, তুমি যার সাথে সারা জীবন থাকবা। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই। বিনু দাদা কে ছিল? অনুপমের হ্যাঁ, মোস্ট ইন্ট্রোভার্ট পার্সন অ্যালাইভ। ওকে ফাইন। আচ্ছা, বিনু দাদা আমার পিস্তুত ভাই, বিনু দাদা ছিল অনুপমের পিস্তুত ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমার 16 আনা নির্ভর করিতে পারি। মানে অনুপম ছেলেটা এমনই যে সে তার মানে ভবিষ্যৎ যে বউ হবে তাকেই দেখার জন্য গেল না, সে তার পিস্তুত ভাইয়ের উপর কি ভরসা করে বলল যে বিনু দাদার রুচি এবং দক্ষতার উপর আমার সর্বোচ্চ বিশ্বাস আছে। বিনু দাদা বলল
আসিয়া বলল মেঘে দেখার পরে, মন্দ নয় হে খাঁটি সোনা বটে। মানে খুব সহজে মন্দ নয় হে খাঁটি সোনা বটে, অর্থাৎ মেয়েটা ভালো, ব্যাপারটা এটাই বোঝাইছে। বিনোদাদার ভাষাটা অত্যন্ত আট। বিনোদাদার ভাষাটা কি অত্যন্ত আট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। এগুলা কিন্তু এমসিকিউ চলে আসে, এগুলা কিন্তু এমসিকিউ চলে আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলা কিন্তু এমসিকিউ চলে আসে যে বিনোদাদার ভাষায় চমৎকার মানে মানে সাধারণের ভাষায় যেটা চমৎকার, বিনোদাদা সেটাকে কি বলে? চলনসই। বুঝতে পারছো? এগুলো কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে, অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। এখানে দেখো, প্রজাপতির সঙ্গে কিসের বিরোধ নাই? পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকে কলিকাতা আসিতে হইল, কারণ অনুপমের মামার ভাব বেশি, তাই মেয়ে পক্ষকেই ছেলের বাসায় আসে বিয়ের ফাইনাল করতে হইলো। কন্যার পিতার নাম কি? শম্ভুনাথ বাবু। এই লোকটা হচ্ছে একটা ভালো লোক। এরকম মেয়ের বাবা প্রত্যেকের হওয়া উচিত, অন্তত তখনকার সময়ের ক্ষেত্রে। হ্যাঁ, কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপার ওপার। তাইলে শম্ভুনাথ বাবুর বয়স কত ছিল? 40-এর এপার ওপার। আর অনুপমের বয়স ছিল 23, কল্যাণীর 15। এগুলা খুব সহজেই মনে রাখবা। ওপারে দেখো, এখানে আরেকটা জিনিস, এটা কিন্তু খ নাম্বারে চলে আসতে পারে। হ্যাঁ, খ নাম্বারে চলে আসতে পারে যে শম্ভুনাথ বাবুর যে ব্যক্তিত্ব বা এইটা একটু বর্ণনা করো। সেটা হচ্ছে 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাটা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। অর্থাৎ অনুপম বলছে যে আমার শ্বশুর আসলে একটা ভালো পার্সোনালিটির মানুষ। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। মানে সে ভাবলো যে আমাকে দেখে খুশি হয়েছে, বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরো জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। মামা ধনে মানে আমাদের যে স্থান, মানে এখানে আমি এগুলা পড়ার দরকার নেই, আমি চুপচাপ বলে দিই। সেটা হচ্ছে, ধরো যে অনুপমের শ্বশুর, মানে যার মেয়ের সাথে বিয়ে হবে, আসছে অনুপমদের বাসায়। তো অনুপমের মা বলছে আমাদের তো এই আছে, এই সেই অবস্থা, অনুপমের বাবা তো বড় উকিল ছিল, এই যে আমাদের, মানে অনুপমের মামা, তুই তোর দুলাভাই সম্পত্তির উপরে ভাবটাব নিয়ে তুই বলতেছিস ভাই, হ্যাঁ একদম ফাটাই দিছে, মানে এই ছিল ব্যাপারটা, হচ্ছে এটা। হ্যাঁ, কিন্তু অনুপম মানে কল্যাণীর বাবা, ইনি হচ্ছে যথেষ্ট জেন্টলম্যান ছিল বা ভদ্র মানুষ ছিল। হ্যাঁ, এইভাবেই শেষ করে দিছে। দেখো, লোকটা নিতান্তই নির্জীব, একেবারে কোনো তেজ নাই। হ্যাঁ, অর্থাৎ অনুপমের মামা যখন উচ্চবাচ্য করতেছিল আমাদের এই আছে সেই আছে, তখন মানে শম্ভুনাথ বাবু অর্থাৎ কল্যাণী বাবা সে বলতেছিল, সে চুপচাপ ছিল, হ্যাঁ ও করতেছিল। তখন অনুপমের মামা আত্মতৃপ্তির জন্য সে মনে মনে ভাবলো লোকটা অত্যন্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। আচ্ছা, তারপর দেখো, বেহাই সম্প্রদায় আর যাই থাক তেজ থাকাটা দোষের, মানে বেহাই সম্প্রদায় আর যাই থাক তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় করিলেন। মানে এত ভাব, মানে শম্ভুনাথ বাবু নিচে নামলো তো কেউ আসলে। আচ্ছা, আমাদের মনে হচ্ছে যে আমাদের একটা ক্লাস কি মানে একটা ক্লাস কি আমরা একবারে নিব না দুইটা পার্ট করব, মানে দুইটা লাইভ করব? এটা আমাকে একটু জাস্ট কমেন্টে জানাতো, কারণ আমি যেহেতু নতুন। হ্যাঁ, আমি জানি না তোমাদের কতটুকু ভালো ক্লাস নিতে পারছি, বাট খুব বেশি মনোযোগ দেওয়া আসলে টাফ তোমাদের জন্য, যেহেতু আমি একদমই নতুন। তো তোমরা একটু আমাকে জাস্ট কমেন্টে জানাও যে একটা ক্লাসে যে অপরিচিত গল্পটা কি আজকেই শেষ করব, নাকি হচ্ছে এটা দুইটা লাইভ করব, মানে আজকে একটা আর নেক্সট ডেতে হয়তো বা কালকে আরেকটা করব। একটু আমাকে কমেন্টে জানাও। আর আমি গ্যারান্টি দিলাম তোমরা এই ক্লাসটা যারা প্রথম থেকে দেখবা তোমাদের ভালো লাগবে, দুইটা পার্ট নিয়েন।
হ্যাঁ, সামিয়া আক্তার সাহা বলছে 2টা পার্ট নিয়েন। আচ্ছা, বাকি আর কেউ বলো তো, একটু আমাকে কমেন্টে জানাও। একটু আমাকে কমেন্টে জানাও, আমি এই 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 মানে পেজটা শেষ করে দিই। 2টা পার্ট করলে ভালো হয়, এক ক্লাসে গল্পটা পড়াবেন, আরেকটা ক্লাসে এমসিকিউ সিকিউ সলভ করবেন ভাইয়া। আচ্ছা, 2টা পার্ট করলে ভালো হয় আমাদের। আমি মনে করি যেটা, দেখো জিম পুরোটা নিলে শেষ করতে করতে সময় লাগবে। এক্স্যাক্টলি। দেখো, যেহেতু আমি নতুন নিচ্ছি, বাট এটা শিওর থাকো তোমরা যতটুকু পড়ছো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো আমি এটা শেষ করে নিই, এটা শেষ করে আমরা মানে এই পেজটা শেষ করি, তারপর বাকি পেজটা আমরা নেক্সট ডেতে শেষ করবো, রাইট? যেহেতু 1 ঘন্টা হয়ে যাচ্ছে। আমরা পড়ায় আসি, আসো লাইনে আসো। শম্ভুনাথ বাবু যখন উঠলেন তখন মামা সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় করলেন। দেখো, পণ সম্বন্ধে 2 পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গেছিল। পণ বলতে ওই যে যৌতুক, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ ঠাকুর তো এটা নিয়েই বলছে, রাইট? তো পণ সম্বন্ধে 2 পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করিতে থাকেন। মানে মামা নিজেকে ভাবে যে আমি সর্বে সর্বা বা আমি সবচেয়ে বুদ্ধিমান। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক কত স্থির ছিল, তারপরে গহনা কত ভরির সেটাও স্থির, সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়েছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল, মনে জানিতাম এই স্থূল বাধাবাধির হইয়া গিয়াছিল। আমি সরি, মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ। মানে আমি জানতাম, মানে অনুপম এই ব্যাটাটা এতই গোবেচারা, এ মনে মনে জানতো যে এই অংশটা বিবাহের একটা প্রধান অংশ, মানে কতটা আকাইম্যা হতে পারে, এবং সে অংশের ভার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকালোক বলিয়ায় মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। হ্যাঁ, যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াই জিতিবেন, একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ ইহাকে যে বাঁচুক আর যে মরুক। তার মানে এখান থেকে আমরা মামার চরিত্রটা একটু ভালো করে বুঝলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি শেষ করে দিব, 1 ঘন্টায় শেষ করব। আচ্ছা, শেষ করে দিব। আর 57 মিনিট, তো এই 2-3 মিনিটে শেষ করব। সেটা হচ্ছে মামা এখানে আসলে কি বলছেন। অনুপম বলতেছে আমার মামা এমন একটা মানুষ, হ্যাঁ, সে সবসময় কথায় জিততে চাইবে, এবং কি চতুরতা পাকায় হইলেও মানে অপরপক্ষে যে মানুষটা আছে তাকে সে দমাবেই। তারপর কথা হচ্ছে মানে এমন একটা বিষয় যে মামা সবকিছুই করবে, হ্যাঁ, সবকিছুই করে দরকার হলে আমরা ভালো থাকবো, মানে অপর পাশের লোকটা মরলে মরুক। ব্যাপারটা হচ্ছে এটা যে অপর পাশের লোকটা মরলে জাস্ট মরে যাক, মানে তার কি হচ্ছে হোক। তো আলটিমেটলি আমরা এখানে কিন্তু মামাকে আরেকটু বেশি ডিসক্রাইব করতে পারলাম। মামার কোনো ছবি আছে ভাইয়া? মামার তো ছবি নাই, তবে মামার ছবি আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা যেহেতু আজকে 1 ঘন্টা হয়ে গেছে, আমরা চেষ্টা করব যে বাকি অংশ আমরা কালকেই নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, প্রথম অংশের আজকে করলাম। আচ্ছা, যেই 6-7 জন আছো বা যারা লাইভটা করছো, আমি জানি পরে এটা অনেকেই করবে। আর আমার কেন জানি এটা বিশ্বাস হয় যে আমি যেভাবে তোমাদের ক্লাসটা উপস্থাপন করলাম, যেভাবে প্রত্যেকটা জিনিস খুব লাইকলি বুঝাইলাম, আচ্ছা তোমরা কেমন বুঝছো সেটা একটু আমাকে বলো। স্লাইডের কয়টা বাকি আছে ভাইয়া? আচ্ছা, স্লাইডের কয়টা বাকি আছে? আমরা 16 পর্যন্ত করলাম তো, 1 2 16, বেশি বাকি নাই, 16 তো 32 33। আচ্ছা, হয়ে যাবে। তো এরপরে 16টার মতো পেজ আছে, 16টার মতো পেজ আছে, হয়ে যাবে। আচ্ছা, আমার ক্লাসটা কেমন লাগলো? অনেক সুন্দর করে বুঝিয়েছেন তোমরা। অবশ্যই আজকে আমার এই লাইভটা শেষ হইলে অবশ্যই তোমরা একটু রিভিউ দিও। আর যেহেতু তোমরা একটা জিনিস খেয়াল করছো, আমি কিন্তু এডটেকের অনেক বড় বড় প্ল্যাটফর্মের সাথে জড়িত, কিন্তু আমার ক্লাস আমি কোনো গ্রুপে শেয়ার করিনি। আমি আসলে চাই যারা আমার কাছে আসবে বা আমি যাদেরকে পড়াবো, হ্যাঁ, আমার কোয়ালিটি দেখেই আসুক।
আমি বিশ্বাস করি যে আমি তোমাদের ভালো সার্ভিস দিতে পারবো। সেরা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি এই ক্লাসটা আমি বিভিন্ন গ্রুপে শেয়ার দিলে আরো বেশি স্টুডেন্ট জানতো, তো তোমরাও এই ক্লাসটা পারলে শেয়ার দিও আর একটু রেকমেন্ড করিও তোমাদের বন্ধুদের। আর পরে যারা লাইভ ক্লাসটা দেখবা তাদেরকেও সেম কথা বলবো যে চাইলেই ক্লাসটা তোমরা চাইলেই ক্লাসটা হচ্ছে তোমাদের বন্ধুদেরও শেয়ার করতে পারো। তো আজকের মতো আমরা শেষ করছি। মনে রেখো 16 পেজ, হ্যাঁ 16 পেজে আমরা শেষ করলাম। ক্লাস নোট অনেক কম্প্যাক্ট ছিল। থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভে ছিলে এতক্ষণ তোমাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তো আমরা ভাইয়ার মেন্টালিটি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ক্লাস লাইট কি কালকে দিবেন? ক্লাস লাইটটা আমরা কালকে দিই। তোমরা তো আজকে এই ব্যাপারগুলো দেখলা, খুবই ইজি ব্যাপার, অল্প। হ্যাঁ, এই অপরিচিতার অনুপম সাহেব আমাদের গল্পের নায়ক এবং কল্যাণী আমাদের গল্পের নায়িকা। তবে কল্যাণীর পার্টে আমরা এখনো যাইনি, আমরা এখনো অনুপমের গল্পগুলো পড়ছি। হ্যাঁ, অনুপম কিভাবে তার মামার কথায় উঠবস করে। অনুপম হচ্ছে কি বলবো, মানে প্রচন্ড সহজ সরল বা বোকাশোকা লোক, কিন্তু সে কিন্তু স্বপ্নও দেখছে যে সে বিয়ে করবে কোনো রমণী যেন তাকে স্বয়ংবরা হয়ে বিয়ের প্রস্তাব দেয় বা বিয়ে করে, রাইট? তো অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা এটা দেখেছি কালকে। এই যে জন্ম মৃত্যু সাল আমরা প্রত্যেকটা দেখেছি। আচ্ছা, প্রত্যেকেই মেনশন দাও একটু কাইন্ডলি, হ্যাঁ প্রত্যেকেই মেনশন দাও। আর আমরা এই যে চার্টগুলো, যারা হচ্ছে আজকে প্রথমবার ক্লাস করবা তারা অবশ্যই কি করবা, যে এইগুলো একটু দেখে নিবা। আজকে আমরা হচ্ছে স্লাইড দিয়ে দিব, রাইট? তো চলো শুরু করি। অপরিচিত গল্পের আমি ছোট্ট করে 1 মিনিটের মধ্যে, আমরা এতদিন মানে গতকালকে ঠিক কী কী পড়েছি সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে অনুপম আমাদের গল্পের নায়ক এর নিজের কথাগুলো বলছিল, যে নিজের বৈশিষ্ট্যগুলো, যে আমি MA পাস করেছি কিন্তু আমি আমার মামার কথায় উদ্বাস করি। আমাদের মামাই হচ্ছে আমাদের সংসারের সব কিছু, কারণ তার বাবা ওকালতি পাস করছিল কিন্তু মারা গেছে। মারা যাওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনুপমের মামা সে কি করছে, সে তোমার সম্পত্তিটা সবটাই গ্রাস করছে। তো আলটিমেটলি গল্পটা এইভাবে যায়। তারপর একদিন হচ্ছে হরিশ যে আছে অনুপমের বন্ধু, সে বলে ও হে বালিকা তো একটা আছে। হ্যাঁ, তো আলটিমেটলি গল্পে আমরা এতদূর গিয়েছি। তো সবগুলো তো আর প্রথম থেকে বলা সম্ভব নয়, তবে যতটুকু বলছি সেটা হচ্ছে যে গতকালকের 1 ঘন্টার ক্লাসটা তোমরা করে নিবা, তারপর এটা করবা, বা আজকে যারা এটা করছো চলো শুরু করা যাক। আমরা প্রায় কত পেজে গিয়েছিলাম? শিমুল ফুল মাকাল ফল। আচ্ছা বলো তো, শিমুল ফুল এবং মাকাল ফল এই কথাটা কেন আসছিল? মানে এটা আসলে কার সাথে তুলনা করা হয়েছে বলো তো? কার সাথে তুলনা করা হয়েছে একটু বলো। আজকে আমাদের অনেকগুলা পড়তে হবে। এই যে চলে আসছি আমরা পড়ায়। চলো শুরু করা যাক। যেই 12-13 জন আছো তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দিতে পারো। তানভীর প্রধান 2টা বড় বড় লাভ দিয়ে দিছে। আচ্ছা চলো আমরা শুরু করি। দেখো, আমরা এর আগে জাস্ট লাইনটা একটু দেখে নিই। আমরা কি দেখছিলাম যে অনুপমের বিয়ের সময়, হ্যাঁ অনুপমের বিয়ের আগের যে প্রাথমিক ধাপগুলো রয়েছে, সেই প্রাথমিক ধাপগুলোতে মেয়ের যে বাবা আছে কল্যাণীর বাবার নাম কি ছিল বলো তো? কল্যাণীর বাবার নাম কি ছিল বলতে পারবা কেউ? আমি জানি স্টুডেন্ট যেহেতু কম সেক্ষেত্রে একটু টাফ হবে। কল্যাণীর বাবার নাম ছিল শম্ভুনাথ। হ্যাঁ, তো শম্ভুনাথ যখন মামার মানে অনুপমদের বাসায় আসে, তখন অনুপমের মামা তো নিজের যত সয় সম্পত্তি আছে, আলটিমেটলি তো সম্পত্তিগুলো ওর না, সম্পত্তিগুলো ছিল অনুপমের বাবার। কিন্তু সে যেহেতু এখন এটা রাজরা, তো বলছিল আমাদের এই আছে, আমাদের এই ব্যাপার সেবার, মানে যতটা বাড়ায় বলা যায় এবং কি ফাটায় বলা যায় ব্যাপারটা ছিল এরকম। কিন্তু শম্ভুনাথ বাবু জাস্ট চুপ থাকতো যে এতে করে অনুপমের মামা ভাবলো যে লোকটা মানে লোকটা খুবই সহজ সরল গোবেচারা প্রকৃতির। কিন্তু শম্ভুনাথ বাবু আসলে একজন বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী, সেটা আমরা গল্পের শেষে দেখেছি। চলো শুরু করা যাক। দেখো, গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া হইল।
গায়ে হলুদ অসম্ভব ধুম করিয়া হইল। জাস্ট একটু পানি খেয়ে নি। হ্যাঁ, দেখো, গায়ে হলুদ অসম্ভব ধুম করিয়া হইল, বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইল। এই দেখো, এই যে আদমশুমারি, অর্থাৎ গায়ে হলুদের সময় বাহকগুলো এত গেল যে আদমশুমারি বলতে কি বুঝেছে? আদমশুমারি আসলে এই যে হিসেব করার যে ব্যাপারটা থাকে, মানে কত কত মানুষ হয়েছে সেটা, তাহার জন্য কেরানি রাখিতে হয়। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। মানে অনুপমের মা বেচারা যদি সহজ সরলও ছিল, কিন্তু অনুপমের মামা এর হচ্ছে কি বলবো, স্পর্শে বা ছোঁয়ায় বা যেই হোক, এই যে দুই ভাই বোন, এই যে মামা এবং মা, এই দুই ভাই বোন একযোগে বিস্তর হাসিলেন শম্ভুনাথ বাবুদের বাসায় যখন গায়ে হলুদের ব্যাপার স্যাপার হলো। আচ্ছা, ব্যান্ড বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত, ওকে, এখানে আমি একটু বলে নেই, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করতে পারো। সেটা হচ্ছে, দেখো, মানে গায়ে হলুদে অনুপমদের বাসায় অনেক লোক আসছিল। দুঃখিত, আমার আগে একটু মিস্টেক হয়ে গেছিল লাইনটা, যে গায়ে হলুদের সময় অনুপমের বাসায় অনেক লোক আসছে, কিন্তু পরবর্তীতে, হ্যাঁ, এই যে এত লোক আসছে, হ্যাঁ, তো অনুপমের মামা এবং মা এরা দুজন মানে মনে মনে ভাবতেছিল যে এত এত লোক যখন ওই মেয়ের বাসায় যাব আমরা মেয়েকে আনতে, তখন অবস্থাটা আসলে কি হবে। তো ব্যান্ড বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বররবর কোলাহলে মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে হারেতে জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। মানে অনুপমকে এত এত সুন্দর, মানে হ্যাঁ, অনেক কিছুতে সাজিয়েছে, তো আলটিমেটলি অনুপম এটা বলছে, এটা কিন্তু অনুপম বলছে, রাইট? তো তারপরে কি হলো, তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণ সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া থাকে। তো ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করতে চলে আসছিলাম। আচ্ছা, এখানে লেখাগুলো ভাইয়া আজকে মামাকে দেখতে চাই। অনুপম তো আপনি, কিন্তু মামাকে, হ্যাঁ, আমরা আজকে মামাকেও দেখাবো। তো আমি আসলে পড়ার মধ্যে থাকি, পরে আমরা মামাকে দেখাচ্ছি। তো দেখো, এখানে আসলে বলতে চাইছে অনুপম, ঠান্ডা মাথায় শোনো, আমি জানি পরের ক্লাসটা অনেকেই দেখবা, পাগল হাতি, ভেরি গুড। তো এখানে ব্যাপারটা হচ্ছে অনুপমকে তার মা এবং মামা মিলে এত জাঁকজমকভাবে সাজিয়েছে, যেন ওই যে বিয়েতে গেলে, যেমন ধরো যে আমরা যখন মানে আমাদের বিয়ে প্রোগ্রামগুলো হয় তখন জামাইকে অনেক সুন্দর করে সাজায় আনে, অনেকগুলো গাড়ির বহর থাকে। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এটা, মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। হ্যাঁ, মামা বিবাহ বাড়িতে ঢুকে খুশি হইলেন না, কারণ একে তো উঠান, এই যে দেখো, খুশি হইলেন না কেন? খুশি হইলেন না, একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গার সংকুলন হয় শক্ত, তাহার পরেই সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। তো এখন মামা সাহেব, এ তো মানে মামাকে আমি আসলে প্রচণ্ড রকম মানে আমার মেজাজ খারাপ হয়ে যায় এই যে মামার ব্যবহারগুলো দেখার জন্য। কারণ আলটিমেটলি এই যে মামা ভাই, তোর তো সম্পত্তি নাই, তুই তোর বোনের জামাই মারা গেছে, তার সম্পত্তিগুলা গ্রাস করছিস, গ্রাস করার পরে এখন অন্য বাসায় যাচ্ছে, মানে উঠান ছোট, তারপর মানে সেরকম ধুমধাম করে কিছু করা হয়নি। তো আদতে এই বিষয়গুলো আসলে একটু মানে ও একটু ভাব নিচ্ছে, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি ভাই তোর তো কিছুই নাই, রাইট? আচ্ছা, সেই জন্য বাড়ির শেকরাকে শুদ্ধে, সরি, আমরা কোথায় ছিলাম? আমরা একটু বেশি চলে গেছি। দেখো, ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা। এখন অনুপমের মামা ভাবতেছে যে আমি আসলাম, আমি এত বড় একটা লোক, হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে জামাইয়ের মামা হব, আমি কর্তা, আর শম্ভুনাথ বাবু মানে ওদের বাসায় যে বিয়েতে গেছে, হ্যাঁ, অনুপমের মামা, তো শম্ভুনাথ বাবু চুপচাপ আছে, মানে থাকে না যে বিহাই বসেন বা এরকম কথাগুলো, বিহাই সাহেব বসেন, এরকম ব্যাপার স্যাপার, তো এগুলো করছিল না। শম্ভুনাথ বাবুর ব্যবহারটা নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নেই,
কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশকালো এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া, মাথা হেলাইয়া, নম্রতার স্মিত হাস্যে, গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বড় কর্তাদের প্রত্যেককে অনেকবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই মানে এখন এই যে উকিল বন্ধুটা আছে, হ্যাঁ, মানে ওই যে মেয়ে পক্ষের উকিল বন্ধুটা এখন সে দেখতেছে যে শম্ভুনাথ বাবু অর্থাৎ কল্যাণের বাবা ও চুপচাপ আছে, মানে কোনো ইয়ে নেই, ওনার যে মেয়ের বিয়ে, ওনার যে জামাইয়ের বাড়ির লোকজন আসছে অর্থাৎ বরযাত্রী আসছে। এখন এটা কিন্তু আমাদের বিয়ে মানে আমাদের বিয়ের প্রোগ্রামগুলোতেও এরকম লোক থাকে। এখন মেয়ের বাবা ও তো আসলে শোকেও থাকে না, কারণ মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, একমাত্র মেয়ে। এখন কিন্তু বরপক্ষের লোক তো বুঝবে না, তো এখন কেউ তো একজনকে হচ্ছে একটু হ্যান্ডেল করতে হবে ব্যাপারটা, তাই না? তো এই যে উকিল বন্ধু, ঠিক আছে আসেন আসেন, হ্যাঁ হ্যাঁ বাবু বসেন এখানে, তারপর হ্যাঁ বেয়াই এটা খান, মানে এই যে ব্যাপারগুলো এটা তো করতে হবে। এটা না করলে তো বরযাত্রী যারা আছে এরা তো এত খারাপ হয়, আমি বলা ঠিক না, বাট বরযাত্রী হচ্ছে বিয়েতে যায় বেশিরভাগ ক্ষেত্রে মানে সেই বিয়েটা উদযাপন করার চেয়ে বেশি মেয়ের বাড়িতে এটা নাই, মেয়ের ঘরগুলো কেমন, মেয়ের বাবা তো চুপচাপ, এই ব্যাপারগুলোই আসলে ঘটে। তো এটা যদি না করতো তাহলে প্রথমেই এসপার হয়ে যেত। আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরেই শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এইদিকে আসতে হবে, বাবাজি একবার এইদিকে আসতে হবে। এখন এই যে দেখো, এটা কে বলছে? শম্ভুনাথ বাবু বলছে তার জামাই যে হবে অনুপম তাকে। আমরা জানি আজকে লাইভে খুবই কম মানুষ যদিও বা, তবে লাইভটা পরে অনেক স্টুডেন্টই দেখবা। আচ্ছা আমরা পড়ি, কারণ হচ্ছে পড়া আসলে অনেক, হ্যাঁ পড়া আসলে অনেক। তো বাবাজি একবার এই দিকে আসতে হবে, এইবার তো ঘটনা ঘটছে, আমরা কিন্তু গল্পের টুইস্টের দিকে যাচ্ছি, যেখানে আমি কিন্তু গতকালকে বলেছিলাম যে অনুপম যে বিয়ে বাড়ি থেকে কাপুরুষের মতো চলে আসবে তার মামার কথায়, তো আলটিমেটলি ব্যাপারটা এটা, এমনকি শম্ভুনাথ বাবু তো তারাই দিছে। এবার আসতেছি টুইস্টে। ব্যাপারখানে এই সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই ঠকিবেন না, মানে মামার লক্ষ্য ছিল তিনি কোনো মতে ঠকবেন না, তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দেয়। অর্থাৎ যে অনুপমের মামা বিয়ে বাড়িতে গেছে, আমার ভাগ্নের বিয়ে দিব, এখন মানে কিছু কিছু লোক আসলেই থাকে এরকম, ওরা মেয়েদের পায়ের নখ চুল থেকে শুরু করে মেয়েকে কেমন শাড়ি পরাইছে, মেয়ের গয়নাগুলো কেমন ভারী না হালকা, প্রত্যেকটা জিনিস দেখে। তো আলটিমেটলি এই ব্যাপারটাই বোঝাইছে কিন্তু, অর্থাৎ বিয়ে বাড়ির যেই সাধারণ ঘটনাগুলা, এখানে একটাই অসাধারণ বিষয়, সেটা হচ্ছে যে শম্ভুনাথ বাবু কিন্তু আজকে খেলা দেখায় দিবে যে অনুপম তুমি তো বাবু বিয়ে করতে আসছো, কিছু বলছো না, এদিকে তোমার মামা হম্বি তম্বি করছে, থামাও, তোমাকে আমি খেলা দেখাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা তারপরে দেখো, সেই জন্য বাড়ির শেখরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। শেখরা বলতে যারা আসলে স্বর্ণের দোকানে থাকে, স্বর্ণের দোকানে এই যে স্বর্ণকারও বলা যেতে পারে, সুজয় মিত্র কি দিছে এটা। শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কোণের সমস্ত কোণা যাচাই করিতে চান। দেখো যাচাই করিয়া দেখবেন, ইহাতে তুমি কি বলো? আমাদের অনুপম তো এ তো প্রথম থেকেই কিছু বলে না, অনুপমের মানে অনুপম সাহেব আমাদের জামাই। তো শম্ভুনাথ বাবু যখন তার কাছে আসলো যে জামাই তোমার মামা বলছে যে বিয়ের আগেই হচ্ছে মেয়ের গহনাগুলো চেক করে দেখবে ভারী কিনা, তো আমাদের বেচারা এ তো হচ্ছে অনুপম একটা সম্পূর্ণ আজাইরা একটা মানুষ, তো এভাবে চুপ করে আসছে। মানে পৃথিবীর মানে আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা ক্যারেক্টার দাঁড় করাইছে, কিছু আছে এরকম মানুষ। তো আলটিমেটলি এদের মানে ব্যাপারটা এমন, ওর মামা এদিকে
যা তা করতেছে ওর শ্বশুর। ভাই তোর শ্বশুর হবে, বিয়ের পরে তুই বউ নিয়ে মানে তোর বউর বাসা, তোর বউর বাপ, সেখানে তুই চুপ করে আসিস, মানে দুনিয়ার আকাইম্মা, অথচ মনে ওর খুবই আনন্দ যে বিয়ে করব। এদের লাগে মায়ের, বুঝছো? তো দেখো আমি মাথা হেট করিয়া চুপ করে রইলেন, তার মানে আমাদের অনুপম সাহেব এ তো হচ্ছে দুনিয়ার আকাইম্মা। মামা বলিলেন, ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই হবে। মানে মামা একটু অবাক হয়ে গেল, মানে কি শম্ভুনাথ বাবু, আপনি আমার ভাগিনাকে বলতে গেছেন, ও কি বলবে, আমি যা বলবো তাই হবে? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এটা, শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা, তবে ঠিক আছে, হ্যাঁ উনি যা বলবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই। মানে শম্ভুনাথ বাবু অবাক হয়ে গেল যে কি ব্যাপার, তুমি হচ্ছ জামাই, তোমার বউর গহনা খুলে নিয়ে আসে চেক করবে, তুমি কিছুই বলতেছো না। এই যে দেখছো, এখানে হচ্ছে মাথায় সেই ইয়াটা চলে আসলো যে ভাই সোমনাথ বাবু মনে মনে ভাবতেছে যে আমি কাকে মেয়ে দিচ্ছি, আমি কাকে মেয়ে দিচ্ছি, এ তো দুনিয়ার আকাইমা। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। মানে এসব মানে ও বলে দিল ভাই আমি আজেইরা, এটাই। হ্যাঁ, তো দেখো, আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া লইয়া আসিতেছি। আচ্ছা ধরো ধরো আমি একটা কথা বলি, শম্ভুনাথ বাবু ভদ্র মানুষ ছিল, তার জন্য সে উঠায় কয়েকটা লাগায় দেয়নি, অর্থাৎ চর থাপ্পড় দেয়নি। কিন্তু যদি এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায় হইতো, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ায় হইতো যে তোমার ছেলেপক্ষ গেছে মেয়ে আনতে, তো তখন বলছে যে আপনাদের মেয়ের গহনাগুলো একটু চেক করতে হবে, আপনারা কি কেমন গহনা দিছেন, ভারী না হালকা, তো সেই জায়গা থেকে কিন্তু যদি অনুপমরা ব্রাহ্মণবাড়িয়া আসতো তাহলে পিডানির উপর থাকতো। হ্যাঁ, ওর দরকার ছিল ব্রাহ্মণবাড়িয়ার শ্বশুর। মামা বললেন, অনুপম এখানে কি করিবে, ও সভায় গিয়া বসুক। শম্ভুনাথ বলিলেন, না সভায় নয়, এখানেই বসিতে হইবে। শম্ভুনাথ বাবু এবার ক্যারেক্টারটা একটু শক্ত করলেন। হ্যাঁ, আরমান পারভেজ অনেক কিছুই বলছে। আচ্ছা, কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপরে মেলিয়া ধরিলেন, সমস্তই তাহার পিতামহদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ না। এটা সত্যি, আগের যে গহনাগুলো ছিল, এটা কিন্তু ভালো করে পড়বা, হ্যাঁ, যে গহনাগুলো কেমন ছিল। তো আগের এমন ছেলে না, এমন ছেলের মামা আসবে। ওকে, আচ্ছা যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আগের গহনাগুলো কেমন ছিল, অবশ্যই ভারী। তো শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া, এ আর কি দেখিব, ইহাতে কোনো খাদ নাই। হ্যাঁ, এ আর কি দেখবো, ইহাতে কোনো খাদ নাই। তো এই বলিয়া মকর মুখা মোটা একখানা বালায় একটা চাপ দিয়া দেখিলেন, তাহা বাকিয়া যায়, অর্থাৎ স্বর্ণটা ভালো কিনা সেটা দেখছিলেন। মামা তখনই তার নোটবহরে গহনাগুলোর ফর্দ টুকিয়া লইলেন এবং পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পরে হিসাব করিয়া দেখিলেন। গহনা যে পরিমাণ দিবার কথা এগুলি সংখ্যায় দরে তার থেকে অনেক বেশি। মানে শম্ভুনাথ বাবু জাস্ট মানে তার গালের মধ্যে চুপচাপ একটা চর দিয়ে দিল। ভাই শম্ভুনাথ বাবু হয়তোবা এখন একটু সয় সম্পত্তি কম, কিন্তু ওর মেয়েকে তো যথেষ্ট দিবে, তাই না? ওর মেয়েকে তো যথেষ্ট দিবে। তো মানে আলটিমেটলি এটাই কিন্তু দাঁড়াইলো। হ্যাঁ, গহনাগুলোর মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল। এই যে কাহিনী, এখানে কিন্তু একটা মানে টুইস্ট আছে। দেখো, গহনাগুলির মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেইটা শেখরার হাতে দিয়া বললেন, এইটা একবার পরখ করিয়া দেখো। শম্ভুনাথ বাবু এবার জাস্ট খালি একটা গেম খেলে দিল। কি সেই গেমটা? বললো যে ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই কম। শম্ভুনাথ বাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বললেন, এটা আপনারাই রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়ারিং দিয়েই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছেন। অর্থাৎ অনুপমের মামা তো খুব চালাক। এ কি করছে, রেমিটেশনের মতো বা বিলাতি মাল যেটাই হোক, একটা ইয়ারিং অর্থাৎ
তাই ইয়ারিং, হ্যাঁ ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বললেন, কারণ এটাতে আসলে স্বর্ণের ভাগ কম ছিল, অর্থাৎ ও নিজেই চুরি করছে, অথচ এদের বাসায় আসে স্বর্ণায় কম দিছে কিনা সেটা নিয়ে ভাবছে। শম্ভুনাথ বাবুর মেয়ে এখনো কি সিঙ্গেল আছে? হ্যাঁ, হয়তো থাকতে পারে। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাতে চাহিবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগে হইতে বঞ্চিত হইলেন। কারণ বঞ্চিত হওয়ারই কথা, কারণ কি বলতো, কারণ হচ্ছে তিনি তো মানে ফাঁসে গেল, জাস্ট মুখের উপরে সপাটে একটা চুপচাপ চর আর কি, মানে তুমি তো চুরিটা করছো। হ্যাঁ, অনুপমের মামা নিজেই চুরিটা করছে, যে হ্যাঁ একটা মানে খুব একটা ভালো জিনিস দেয়নি। অনুপম যাও তুমি সভায় গিয়ে বসো গে। এই যে ইয়ারিং জোড়া। আচ্ছা, আমার কথাই কোনো ভেজাল আছে? এরকম ছিল। হ্যাঁ, মানে এখানে স্বর্ণ নাই বললেই চলে। আর যারা মেয়ে আসো, জানি ইয়ারিং জোড়া হয়তো বা তোমাদের পছন্দ হতেও পারে, তোমরা এটা নিতে পারো। হ্যাঁ, বা একটা স্ক্রিনশট নিতে পারো যারা মেয়েরা থাকবা, যে তোমাদের জন্য রিফাত ভাইয়া ইয়ারিং জোড়া নিয়ে আসছে, অবশ্যই এটা বিলাতি মাল বা যাই হোক। হ্যাঁ, তো এই হচ্ছে ইয়ারিং জোড়া, এই হচ্ছে ইয়ারিং জোড়া। শম্ভুনাথ বাবু রকড, অনুপমের মামা শকড। এক্স্যাক্টলি। আচ্ছা বলো তো, এই লোকটাকে দেখে কার কথা মনে পড়তেছে? কমেন্ট করো একটু। এই যে লোকটা, হ্যাঁ, এই লোকটাকে দেখে এতক্ষণ অবধি যে আমরা মানে অনুপম এই যে অপরিচিত গল্পটা পড়ছি, এই লোকটা কে আসলে? বলো তো, কমেন্ট করো যে এই লোকটা কে হতে পারে, এই লোকটা কে হতে পারে, কমেন্ট করো। মামা, খালি টাকার লোভ মামার, তাই না? আর কেউ কমেন্ট করো। এই যে লোক, হ্যাঁ, এই লোকটা হচ্ছে মামা সাহেব, মানে প্রচন্ড এর অর্থের লোক, রাইট? দেখো, শম্ভুনাথ বাবু বললেন না এখন সভায় বসিতে হইবে না। হ্যাঁ, এসফাহমিদা বলল মামা, হ্যাঁ আমাদের লোভী মামা। আচ্ছা, শম্ভুনাথ বলিলেন না এখন সভায় বসিতে হইবে না। ওহে অনুপম, তুমি শুনছো? অনুপম সাহেব, তুমি তো বিয়ে করতে গেছো, শম্ভুনাথ বাবু অলরেডি ভাবে নিছে যে কি কাহিনীটা করতে হবে এদের সাথে। তো ও যখন মানে ওর মামা বারবার বলছে এই তুমি যাই মানে সভায় বসো বা মঞ্চে বসো, হ্যাঁ, তো শম্ভুনাথ বলছে না বসতে হবে না। হ্যাঁ, মা বললেন সে কি কথা, লগ্ন? আচ্ছা, লগ্নর কথা বলি। হিন্দুদের ক্ষেত্রে লগ্ন ভ্রষ্ট হওয়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে হিন্দুদের ঠাকুররা যারা থাকে এরা একটা সময় নির্ধারণ করে দেয় যে এই সময়টার, এই দিনের এই সময়টা শুভ, এর মধ্যে বিবাহ হইলে মানে ছেলে মেয়ে উভয় পক্ষ ভালো থাকিবে এবং কি তাদের সংসারেও সুখ হবে। তো এই যে লগ্ন, আমাদের অনুপম সামনে লগ্ন ভ্রষ্ট হতে যাচ্ছে। শম্ভুনাথ বললেন সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। এখানে কিন্তু একটু ভাব ধরেই বলল। শম্ভুনাথ বাবু বলল সে কথা পরে হবে, এখন উঠুন। মানে এই যে একটা দাপট। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ কিছু একটু জোর আছে বলিয়াই বোধ হইল। মামাকে উঠিতে হইল, বরযাত্রীদেরও আহার হইয়া গেল। দেখছো, শম্ভুনাথ বাবু কিন্তু এদিকে কি করছে, সুন্দর করে বরযাত্রীদেরও খাওয়াই দিছে। মানে তোমাকে তো আমি ধরবো, মানে অপমান করেই ছাড়বো। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল। তার মানে আমাদের অনুপম সাহেব, হ্যাঁ, তার বিয়েতে বরযাত্রী সবাই খাইছে। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি যে এটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে তার কি হবে আসলে, অনুপম তো বিয়ে করতে গেছে, সে তো আলটিমেটলি খাইতে যায়নি। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বললেন। মামা বললেন সে কি কথা, বিবাহের পূর্বে কিভাবে খাবে? হ্যাঁ, মানে শম্ভুনাথ বাবু বললো যে অনুপম তুইও খায় নে। এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বললেন তুমি কি বলো বসিয়া যাইতে দোষ কিছু আছে?
দেখো এইদিকে তো মামাও খেপে আছে। এখন শম্ভুনাথ বলতেছে অনুপম বাবা তুমিও খেয়ে নাও। মামা তো এইভাবে আছে, একদম চোখ মুখ পাকাই দিচ্ছে, ব্যাপার কি কি হচ্ছে। হ্যাঁ, তো আলটিমেটলি মানে আমাদের অনুপম সাহেব তো তার মামার বিরুদ্ধে যাইতে পারবে না, তো ও চুপ করে আছে। ওর যদি খিদাও লাগে, মানে আমি গতকালকে বললাম না, অনুপম এমন একটা ছেলে, ও যদি খিদাও লাগে, ওর মামা যদি বলছে না একদম চুপ করে থাক, খাবি না, তাহলে এইভাবেই থাকবে, ভোদাই কথাকার। আচ্ছা, তখন শম্ভুনাথ বাবু মামাকে বললেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়েছি, আপনাদিগকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেল, আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করে না, এখন তবে মানে এই যে মানে ব্যাপারটা কি বলো যে আপনারা আসছেন, আয়োজন সেভাবে করে খাইছেন, তো আলটিমেটলি এখন ইয়ে করেন। মাও বললেন তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত। মানে বললেন যে সবাই চলেন, মানে যেখানে বিয়ের আসর জমছে, বিয়েটা হবে। শম্ভুনাথ বাবু বললেন তবে আপনাদের গাড়িয়ে বলিয়া দিই। এই যে দেখছো থাপ্পড়টা কি ধরনের মারছে এখানে। শম্ভুনাথ বাবু সে জাস্ট বলছে যে এখন আপনারা বিদায় হন। এদিকে অনুপমের মামা বলতেছে ঠিক আছে বরযাত্রী তো খাইছে, এখন চলেন আমরা সবাই যাই, বিয়েটা দিয়ে দিই ছেলেমেয়ের। এই সময় শম্ভুনাথ বাবু বলল আচ্ছা তাহলে গাড়ি কি মানে গাড়ি বলে দিব, মানে গাড়িগুলো যে দাঁড়ায় সেগুলো বলে দিব। ব্যাপারটা দেখছো মানে কি, মানে এটা যদি তোমার বাস্তব জীবনে কারোর সাথে এটা ঘটে, এটা হয়, মানে অনেক এরকম আজাইরা লোক আছে পৃথিবীতে। মামা আশ্চর্য হইয়া বললেন ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন ঠাট্টা তো মানে এই যে দেখো ঠাট্টা তো আপনি করিয়া সারিয়াছেন। হ্যাঁ চলো ওকে ফাইন। কি ব্যাপার আমার এখানে ফ্যান ঘুরছে কেন? ও গড, আমার এখানে অটোমেটিক ফ্যান ঘুরতেছে। বেচারা অনুপম নিজের বিয়েতে খাইতে পারলো না। এইটা একটা জোস কথা বলছো, বেচারা অনুপম নিজের বিয়েতে খেতে পারেনি। আচ্ছা তোমরা ভাবিও না যে কালার ব্লিঙ্ক করতেছে, আসলে ফ্যানটা উপরে যেটা এটা অটোমেটিক চালু হয়ে গেছিল, অন্ধকার আলো। আচ্ছা যাই হোক, দেখো ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন ঠাট্টা তো আপনি করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। দেখছো কত একটা কড়া কথা বলছে, রাইট? মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন, হা করে আছে। মানে কি কি হচ্ছেটা কি আসলে? হ্যাঁ, শম্ভুনাথ কহিলেন আমার কন্যার গহনা আমি চুরি করিব, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। স্যালুট, হ্যাঁ আপনাকে স্যালুট শম্ভুনাথ বাবু, আপনি যদি এই ভিডিওটা দেখেন আপনাকে স্যালুট। আপনি অনুপমকে একটা বাড়ি দিয়ে খুব ভালো করছেন, কারণ ও মানে কল্যাণী যদি ইন ফিউচারে, হ্যাঁ কল্যাণী যদি ইন ফিউচারে অনুপমের বউও হইতো তাহলে আর দেখতে হইতো না। হ্যাঁ, তো খুব সুন্দর কথা বলছে ভাই। আপনি যদি এটা ভাবেন যে আমার মেয়ের বিয়েতে আমি গয়নায় কম দিব, আমার মেয়ের সুখ আমি দেখবো না, তাহলে তো আপনি লোকই না। অবশ্যই অবশ্যই বিয়ে শাদী করতে হবে, হ্যাঁ দোয়া করো। আমার একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেউ হই না। অর্থাৎ মানে অলরেডি অনুপমও মনে মনে বলতেছে যে আমাকে আর কি বলবে, আমাকে তো দেখছে যে আমি কেমন আজাইরা। হ্যাঁ, তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করে না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। অর্থাৎ বিয়ে বাড়ি থেকে একটা স্যাড সং বিজিএম দিয়ে দাও পিছনে। অনুপম ভাবতেছে হ্যাঁ গেল, বিয়ে তো হইল না, সে বেচার খাইতেও পারলো না এই মামার জন্য, কারণ রান্না তো ভালো হয়েছিল, রাইট? তো বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না। অভ্রের ঝাড়গুলো, কিসের ঝাড়? অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। মানে ঠিকই আছে, বিয়ে তো ভাঙে গেছে, লগ্নভ্রষ্টা তুই অনুপম। রিফাত ভাই একটা কল্যাণী নামক একটা মেয়ে থাকলে আমার ছেলের সাথে বিয়ে দিব। ওহো, মানে আমার মেয়ে আগে আমাকে বিয়ে করতে দেবে,
বিয়ে শাদী না করার আগে তুই মেয়ে চাচ্ছিস? দেখো, বাড়ির সকলে তো রাগিয়া আগুন, কন্যার পিতার এত গুমর, কন্যার পিতার এত গুমর। গুমর, গুমর মানে কি? এটা ভাব মানে থাকে না যে এত বড় ব্যাপার স্যাপার যে আপনি ইয়ে করবেন না, মানে মেজাজটা মানে এটা মানে সবাই বুঝাইছে যে কন্যার বাপের এত ভাব, আমাদের মতো এতটা একটা বড় ঘরের আমরা, আর আমাদেরকে বিয়ে থেকে ভাগাই দিল, ভাগাই তো দিবেই স্বাভাবিক। আচ্ছা, কলিজে চারপাশের কলিজে চারপোয়া হইয়া আসিল, সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া, কিন্তু মেয়ের বিয়ে হইবে না, এ ভয়ে যার মনে নাই তার শাস্তির উপায় কি। হ্যাঁ, মানে সবাই বলতেছে ওই মেয়ের বিয়ে আপনারা কেমন দেখবো। হ্যাঁ, থাকে কিন্তু এমন এমন লোক থাকে। সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ। দেখো, আমাদের অনুপম সাহেব নিজে নিজেই কষ্ট পাচ্ছে। সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ, যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ, কোন নষ্টগ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। বরযাত্রার এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল। আচ্ছা, এখানে একটা বিশাল লাইন আসলে। তো দেখো, আলটিমেটলি এখানে বলা হয়েছে যে সে বাংলাদেশের একমাত্র পুরুষ যে বিয়েতে গেছিল। আচ্ছা অনুপম, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনাকে আমি বলতে চাই, আপনি নিজেকে পুরুষ মানে দাবি করেন কিভাবে? আপনি তো আপনার মামার কথায় উঠবস করেন। তো দেখো, এইগুলোই বিবাহের চুক্তিভঙ্গ মানহানি দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিল। হিতৈষীরা বুঝাইয়া দিল তাহা হইলে তামাশা যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। মানে অনুপম মা বলতেছে আমি নালিশ করব, আমি নালিশ করব। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যেহেতু গল্পটা অনেক বড়, এইভাবে রিডিং না পড়ে আমি তোমাদের এখন যেটা করব, প্রত্যেকটা লাইন একটু একটু করে বুঝাই দিব, তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা। তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, নেটের কি প্রবলেম হচ্ছে? আশা করি হচ্ছে না। তো দেখো, মানে আলটিমেটলি বলা হয়েছে, মানে ঘটনা তো এইটাই যে তাকে বিয়ে থেকে ভাগাই দিছে। ভাগাই দেওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিয়েতে ভাগাই দেওয়ার পরে বিভিন্ন কাহিনী যেগুলো হয় এগুলোই হয়েছে। আচ্ছা দেখো, কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরো একটা স্রোত বহিতেছিল, যেটার রং একেবারেই কালো নয়। আমরা জানি সময়টা একটু বেশি লাগছে, তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা লাইন আসলে খুব শর্টকাট করে পড়ে ফেলতে পারি, রাইট? এটা কি আজকে শেষ হবে? এটা একটু টাফ আসলে, মনে করো যেহেতু আচ্ছা, আমরা আমরা পড়াশোনা করতেই থাকি, কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরো একটি স্রোত বহিতেছিল, যেটার রং একেবারেই কালো নয়, যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল। আমাদের অনুপম সাহেব কিন্তু এখনো সেই অপরিচিতাকে দেখেনি। কারণ আগের দিনে ব্যাপারগুলো এমন ছিল যে বিয়ে হবে কিন্তু ছেলে মেয়ে একে অপরকে কি করবে না, মানে বিয়ের দিনই দেখবে, মানে ওই যে শুভ দৃষ্টি বলে না, এভাবে পান পাতে দিয়ে করে, সেটাই। অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল, এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল
গেল গো, কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমি জানি যেহেতু হচ্ছে আমি সবেমাত্র ক্লাস নেওয়া শুরু করছি আর লাইভগুলো আসলে অনেক বড় হয়, তো সেক্ষেত্রে স্টুডেন্টরা পরে দেখবে, এটাই খুব স্বাভাবিক। তবে আমি যেহেতু এগুলো ইন ফিউচার অনেক বড় অ্যাসেট হবে, সেই জন্য আমি ক্লাসটা রানিং রাখবো। হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব, আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। আচ্ছা, এইখানে এই লাইনগুলো আসছে, আমরা জাস্ট এখন কিছু গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেগুলোই পড়ব, কারণ গল্প অনেক বড়, আজকে আমাদের শেষ করতে হবে। তো এইখানে আসলে যেগুলো আছে আলটিমেটলি আমরা জানি যে অনুপম আসলে মানে তার বিয়ে ভাঙার পরের কাহিনীগুলো বলতেছিল, সে সেই মেয়েটাকে মিস করতেছিল। তো দেখো, এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদার বাড়িতে গিয়ে তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। আচ্ছা, বিনুদার বাড়িতে গিয়ে অস্থির করিয়া তুলিয়ার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যে বিনুদা তো মেয়েটাকে দেখছে, আর সরি, তো এই আমাদের অনুপম সাহেব তো বিনু দাদার কাছে শুনতো যে মেয়েটা কেমন, ও শুনতো আর ভাবতো আর মনের মধ্যে আনন্দ পাইতো। ব্যাপারটা ছিল এটা। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হয়েছিল, অর্থাৎ মেয়েটা কিন্তু দেখছে, পছন্দ করিয়াছে বই কি, না করিবার তো কথা নয়। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সে, মানে অনুপম আরও মনে মনে ভাবতেছে। শাহরিয়ার শান্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি এই লাইভে কেউই থাকবে না সেভাবে, কারণ ক্লাসটা হচ্ছে পরে অনেকেই করবে, আর যেহেতু অনেক বড় ক্লাস, তবে যেহেতু এই ক্লাসটা আবার ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, তো আলটিমেটলি পরে স্টুডেন্টরা তো দেখবেই, রাইট? তো দেখো, এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অনুপম কিন্তু এটাও মনে মনে ভাবতো যে সেই মেয়েটা যেহেতু আমার ছবিটা দেখছে, বাক্সে লুকানো আছে, একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুরবেলা সে কি সেটি খুলিয়া দেখে না, যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে তার মুখের দুই ধার দিয়ে যে এলোমেলো চুল, সেগুলো কি পরে হঠাৎ বাহির কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি কি করে, সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকিয়ে ফেলে না। মানে আলটিমেটলি এখানে সে একটু মনে মনে আনন্দ নেওয়ার চেষ্টা করছে, অথচ এই বেচারা বিয়েতে গেছে, বিয়ে না করে তার মামার আকাইম্মা কাজের জন্য ভাগাই দিছে, কিন্তু আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে এখন মনে মনে আরাম, মানে মনে মনেই সুখ নিচ্ছে। হ্যাঁ, অথচ ওর বিয়েটা করা উচিত ছিল। দিন যায়, একটা বছর গেল, মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে আর কথা তোলে না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজ ভুলিয়া যাবে তখন বিবাহ দিবে। এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে বিয়ে করেনি। শুনিয়া আমার মন পুলকিত হইল। এখন আমাদের অনুপম সাহেব এতটাই হাবাগোবা, কেউ শম্ভুনাথ বাবুকে মেনশন দাও। আচ্ছা, শম্ভুনাথ বাবুকে মেনশন দিবে না। এখন যেটা কথা সেটা হচ্ছে আমাদের অনুপম সাহেব এখনো মনে মনে ভাবতেছে যে মেয়েটার বিয়ে হয়নি, মেয়েটা একটা ভালো পাত্র পাইছিল বাট বিয়ে করেনি, তো মনে মনে ভাবতেছে হয়তো আমার জন্য সে অপেক্ষায় আছে। আচ্ছা, আমরা এখন শর্টকাট করি, সময় নাই, আমরা দ্রুত শেষ করব, 1 ঘন্টায় শেষ করব। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছু, আচ্ছা ওয়েট, দেখো এটা কিন্তু অনুপম ভাবতেছিল, হ্যাঁ, যে এরকম হয়তো বা করতেছে, ও মনে হয় ওর জন্য মন খারাপ করে আছে, বাট আলটিমেটলি তো ব্যাপারটা কোন দিকে যাচ্ছে আমরা সেটা দেখব। সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়, তার বাপ তার মুখের পানে চান, আবার ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনো দিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের 2 চক্ষু ভরা জল। এগুলা কিন্তু কে ভাবতেছে বলো তো? এগুলা কিন্তু আমাদের অনুপম সাহেব ভাবতেছে। সরি, কাশি দিচ্ছি আমি। আচ্ছা, এখানে ওই কথাগুলোই যে অনুপম আসলে কি কি মনে মনে ভাবতেছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না।
এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। এবার সেই দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবী। আচ্ছা, এখানে যেটা আছে আলটিমেটলি ও বুঝাইছে যে আসলে কি কি ঘটনাগুলো ঘটবে, বা মেয়েটা আসলে কি কি করতেছে, ওকে মন খারাপ করে আসে নাকি অনুপমের জন্য, এইগুলাই। এটা কিন্তু অনুপম ভাবতেছে। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে, পরে কিন্তু দেখা হইছে। হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছি, শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে আমি বিবাহ করিব না। কল্যাণী আর বিবাহ করবে না। এ বেচারা পরে কষ্টের ঠেলায় গেছিল, কানপুরে গেছিল। আচ্ছা, তাহলে দেখো কোথায় থাকতেছে, কানপুরে। সমস্যা নাই জিম, তোমরা যে কয়জনই থাকো না কেন, আলটিমেটলি এই ক্লাসটা ইন ফিউচার অনেক স্টুডেন্টদের কাজে লাগবে। আর আমরা কেবল শুরু করেছি, আমাদের অবশ্যই সময় লাগবে, রাইট? তো দেখো, মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুর আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছি, শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে। কিন্তু কল্যাণী বিবাহ করবে না। মকবুল মোর্শেদ বলছে আছি আমিও, ইনশাআল্লাহ। তোমরা যারা আছো তোমাদের আমি সারা জীবন মনে রাখবো, কারণ আমি সবেমাত্র শুরু করছি। হ্যাঁ, আজকে দিয়ে আমার দ্বিতীয় ক্লাস, তো আমি তো খুব বড় এক্সপেকটেশন রাখতে পারি না, রাইট? কি সর্বনাশ, এক পক্ষেও মাতুল আছে নাকি? আচ্ছা, সে বলল মাতৃ আজ্ঞা, তার মানে কল্যাণী বিয়ে করবে না, মাতৃ আজ্ঞা করে ফেলছে সে। হ্যাঁ, তারপরে বলছিলাম মাতৃভূমি আছে, সে বিবাহ ভাঙার পর হইতে কল্যাণীর মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে, অর্থাৎ সে আর বিয়ে করবে না। কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না, সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোনো ওপারের বাঁশি, আমি সংসারের বাহির হইতে আসিল। ও আচ্ছা, আলটিমেটলি এখানে যে কথাগুলো বলছে সেগুলো তোমাদের জাস্ট পড়ে নিতে হবে। ব্যাপারটা হচ্ছে এটা যে আমি আশা ছাড়িতে পারিলাম না, মানে অনুপম এখনো আশা করতেছে, অনুপম এখনো আশা করতেছে, ব্যাপারগুলো এটাই। অথচ আমাদের কল্যাণী কিন্তু বিয়ে করবে না। কল্যাণী বলে দিছে আমি মাতৃ আজ্ঞা করছি, আমি আর বিয়ে করব না। আর সেই রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল জায়গা। আচ্ছা, উল্টাপাল্টা হয়ে গেছে নাকি? আচ্ছা, আমরা কিন্তু শেষের দিকে। আর এখানে একটা কথা বলি, হ্যাঁ, এখানে কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে যে যেগুলো গুরুত্বপূর্ণ প্যারা, মানে সবগুলাই যে আমি এ টু জেড পড়াইতে থাকবো, মানে ক খর মতো, বা ধরো যে আজকের অলংকার আপনার আগামী দিনে ভবিষ্যৎ, এরকম আপনার ক্লাসও ভাই আগামীতে কাজে লাগবে আমাদের ইনশাল্লাহ। আর আমি একটা কথা বলি, আমি কিন্তু তোমাদের এখানে সবগুলোই প্যারা দেইনি। আমি কোন প্যারাগুলো দিছি জানো? আমি সেই প্যারাগুলো দিচ্ছি যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদের জাস্ট বলে নিই। আর মাত্র দেখো, একটা দুইটা তিনটা পেজ আছে, তিনটা পেজের পরে আমরা কিন্তু এমসিকিউ পড়বো। হ্যাঁ, দেখো, আর সেই রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল জায়গা আছে, সে যে আমার চির। আচ্ছা, এখানে আমি বলে নিই, হ্যাঁ, তোমাদের মনে আছে কিনা জানি না, বয়স ছিল 23, এখন হইয়াছে 27। আচ্ছা, এই ঘটনাটা কখনকার সেটা একটু জাস্ট বলে নিই, তাহলে যারা পরবর্তীতে এই লাইভ ক্লাসটা দেখবা তারা বলতে পারবা। সেটা হচ্ছে অনুপমের এইসব বিয়ের কাহিনী গেল, বিয়ে ভাঙার গল্প গেল, সে পরে কল্যাণীদের বাসায় গেছে কিন্তু তাকে মানে নেয়নি। তো আলটিমেটলি দেখো, অনুপম তার মা সহ যখন হচ্ছে তারা ট্রেনে চড়লো, হ্যাঁ, ট্রেনে চড়ার সময় তখন এই কাহিনীটা হয়েছিল, তখন এই কাহিনীটা হয়েছিল। দেখো, আর সেই রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসেছিল জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রহিল, তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। আমাদের অনুপমের কিন্তু ক্যারেক্টার একটু হইলেও খারাপ আছে, কারণ মানে আমাদের ট্রেনে যে কল্যাণী ছিল সেটা কিন্তু সে জানতো না। তো ওই মেয়ের ভয় শুনে তার মনের মধ্যে আরো উতলা হয়েছে। আমি থাকলে বিয়েটা করে ফেলতাম ভাই, বিয়ে আগে, বউ আগে, কিসের সয় সম্পত্তি, সবই হবে। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি, নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে, নিশ্চয়ই আছে, জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়?
তাই বছরের পর বছর যায় আমি এখানে আছি, দেখা হয় সেই কণ্ঠ শুনি যখন সুবিধা পাই। কিন্তু কে ফোন দেয় আমাকে, বিরক্তি করতে এরা। যখন সুবিধা পাই কিছু তার কাজ করে দেই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো জায়গা পাইয়াছি। আচ্ছা, এখানে তোমাদের লাইনগুলো একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, আমি একটু যদি সহজ করে বলে দিই। অনুপম তার বিয়ে ভাঙার কাহিনী হয়েছে পরবর্তীতে, এক সময় সে যখন ট্রেনে যাচ্ছিল, রাইট, তো ট্রেনে যাওয়ার সময় সে অপরিচিতা, এখান থেকে আসলে ব্যাপারটা হয়েছে, সেই যে কণ্ঠটা শুনছিল ওইখান থেকে তার মনের মধ্যে আরও ফুল জাগছিল, মানে আরও হচ্ছে ফুলের স্বর্গ জাগছিল, সেখান থেকে আসলে এই ব্যাপারগুলো ঘটছে। তো এখানে তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই। এখন আমরা শেষের দিকে, দেখো তোমরা কি দেখা পাচ্ছ? দেখা পাচ্ছ। অপরিচিতা গল্পের মূল ভাব হলো যৌতুক প্রথা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা আমি স্লাইড দিয়ে দিব, আমি স্লাইড দিয়ে দিব। দেখো ভাইয়া অনুপমের জায়গায় আপনি, আচ্ছা যাই হোক, অপরিচিতা গল্পের মূল ভাব হলো যৌতুক প্রথার বিরুদ্ধে একটি প্রতিবাদ এবং একই সাথে নারীর ক্ষমতায়ন ও আত্মমর্যাদার প্রতি আলোকপাত। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সৃজনশীলে লেখার চেষ্টা করবা, এমনকি এমসিকিউ এ চলে আসে। কোনটা আসে? এই যে নারীর ক্ষমতায়ন ও আত্মমর্যাদার প্রতি আলোকপাত। গল্পটি তৎকালীন সমাজে প্রচলিত কুপ্রথার চিত্র তুলে ধরেছে এবং নারীরা যে শুধুমাত্র পুরুষের সম্পত্তি না, নারীরা যে শুধুমাত্র পুরুষের সম্পত্তি নয়, তাদেরও নিজস্ব মতামত ও ব্যক্তিত্ব থাকতে পারে, সেই ধারণা দেয়, সেই ধারণা দেয়। গল্পের প্রধান চরিত্রে কল্যাণী, যিনি একজন বিদুষী দৃঢ়চেতা নারী, বিদুষী এবং দৃঢ়চেতা নারী, তিনি যৌতুকের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে অস্বীকার করেন এবং নিজের সম্মান আত্মমর্যাদা রক্ষার জন্য দৃঢ় অবস্থান নেন। আলটিমেটলি এখানে হচ্ছে দ্য আয়রন লেডি হচ্ছে আমাদের কল্যাণী, কল্যাণী হচ্ছে আয়রন লেডি। দেখো গল্পের মূল বিষয় এগুলো কিন্তু আমি স্লাইডগুলো দিব, আমি এটা গ্যারান্টি দিতে পারি পরে যারা এই ক্লাসটা করবা বা পরে যারা এই ভিডিওটা দেখবা তারা এটুকু শিওর থাকো, এইভাবে বাংলাদেশের কোনো টিচার, হ্যাঁ, এতটা সূক্ষ্মভাবে বা এতটা অসাধারণভাবে প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে উপস্থাপন করেনি। দেখো গল্পের মূল বিষয় যৌতুক প্রথার বিরোধিতা। গল্পটি যৌতুক প্রথার নির্মম দিকটি তুলে ধরে, যেখানে নারীদের পণ্যের মতো কেনাবেচা করা হতো। তারপর নারীর ক্ষমতায়ন। কল্যাণী চরিত্রটি নারীর ক্ষমতায়নের প্রতীক, তিনি সমাজের প্রচলিত রীতিনীতি ভেঙে নিজের অধিকার প্রতিষ্ঠা করেন। আত্মমর্যাদা ও ব্যক্তিত্বের গুরুত্ব। আত্মমর্যাদা ও ব্যক্তিত্বের গুরুত্ব। গল্পটি আত্মমর্যাদা ও ব্যক্তিত্বের গুরুত্বের উপর দিয়ে জোর দেয়। মানে এখানে শম্ভুনাথ বাবুর আত্মমর্যাদা ছিল, আবার কল্যাণীরও কিন্তু আত্মমর্যাদা ছিল। শিক্ষার গুরুত্ব, সরি কি হলো, হ্যাঁ, শিক্ষার গুরুত্ব। আচ্ছা এখানে বলি আত্মমর্যাদা নায়িকার, আমাদের অনুপম সাহেবের গল্পের নায়কের। শিক্ষার গুরুত্ব দেখো, কল্যাণীর বিদুষী ও দৃঢ়চেতা হওয়ার পেছনে শিক্ষার অবদান অনস্বীকার্য, যা গল্পটিকে আরও প্রাসঙ্গিক করে তোলে। তারপরে সমাজে নারীর অবস্থান। গল্পটি তৎকালীন সমাজে নারীর দুর্বল অবস্থান এবং তাদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির চিত্র তুলে ধরে। অপরিচিতা গল্পটি, আমি জানি আসলে ওইটা তো রবীন্দ্রনাথ বলতে পারবে। আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি চাইলে অনেক মজা করতে পারতাম, হ্যাঁ, এতে করে তোমরা বেশি হচ্ছে মানে এঙ্গেজ থাকতা, বাট আমরা যেহেতু পড়ার মধ্যেও আছি কিছুটা পড়তে হবে। আমি জানি এটা ইন ফিউচার অনেক অনেক স্টুডেন্টের কাজে লাগবে। আর আমি, তোমরা যেই 3-4 জন আছো, আমি তোমাদের এটুকু বলছি কারণ আমি এডটেক ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, যথেষ্ট অভিজ্ঞ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এডটেক ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রতিষ্ঠান বড় করার ক্ষেত্রে আমি কাজ করে যাচ্ছি। তো এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাভার্স উইথ রিফাত এই প্রতিষ্ঠানটাও একদিন অনেক বড় হবে, অনেক স্টুডেন্ট লাইভ ক্লাস করবে, এটা আমি আজকে তোমাদের গ্যারান্টি দিচ্ছি, আজান দিচ্ছে। আল্লাহর রহমতে এইটুকু বলতে পারি বেস্ট কিছু করব।
আর আমার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমার মোটিভেশন কখনো শেষ হয় না। হ্যাঁ, আমি জানি না যারাই দেখছো কি না, আমি তোমাদের বলি, আমাকে যদি কেউ বলে যে 10 লাখ মানুষের সামনে বক্তব্য দিতে, সেটা কোনো কিছু প্রিপারেশন ছাড়া আমি সেটা ইজিলি পারবো। এবং কি আমাকে যদি এটাও বলা হয় যে তোমাকে একটা মরুভূমিতে ছাড়ে দিলাম, মরুভূমির চারপাশে একটা মানুষ নাই, খালি বালি আর বালি, তোমাকে সেখানে 1 ঘন্টা দাঁড়িয়ে বক্তব্য দিতে হবে বা কথা বলতে হবে, আমি বিশ্বাস করো আমি সেখানে 1 ঘন্টা কেন 2 ঘন্টা বকবক করতে পারবো। বুঝতে পারছো? তো অপরিচিত গল্পটি কেবল একটি প্রেমের গল্প নয়, এটা কিন্তু প্রেমের গল্প না, এটি সমাজের কুসংস্কার ও নারীর প্রতি অন্যায় আচরণের বিরুদ্ধে একটি বলিষ্ঠ প্রতিবেদন। আচ্ছা, এমসিকিউ আসি, যেই 2-3 জন আসো একটু উত্তর দাও, কাকে দেখে, দেখো, কাকে দেখে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হয়? কার্তিক, অনুপম, হরিশ, মামা। আচ্ছা, তোমরা কি লাইভটা দেখছো? দেখলে উত্তর দাও। কাকে দেখে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হয়? কিছু স্টুডেন্ট এটাকে প্রেমের গল্প বানিয়ে দিয়েছে। আচ্ছা, প্রেমের গল্প বানিয়ে দিচ্ছে, ব্যাপারটা এরকম, ওকে ফাইন। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন এমসিকিউ সলভ করব, রাইট? দেখো, কাকে দেখে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হয়? উত্তর কি হবে? উত্তর হবে অনুপম। ওই যে বলছিল না, আমাকে দেখে মনে হয় অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই, তো উত্তর হবে অনুপম। তারপরে দেখি, কন্যার পিতা মাত্রই কি স্বীকার করিবেন? গল্পকথক একজন সৎপাত্র। এই এমসিকিউ গুলো পরে তোমরা দেখে নিবা। কন্যার পিতা মাত্র স্বীকার করিবে গল্পকথক একজন সৎপাত্র। গল্পকথক বলতে এখানে অনুপমকেই বোঝানো হয়েছে। অনুপম কিন্তু গল্পকথক কিন্তু মনে রাখবা, গল্পকথক হচ্ছে আমাদের অনুপম সাহেব। আমাদের অনুপম সাহেব হচ্ছে গল্পকথক। হ্যাঁ, ভেরি গুড শিস্তিয়া, থ্যাংক ইউ সো মাচ। আমার লাইফ থেকে একটু দেরি যাচ্ছে নাকি আমি বুঝতেছি না। আচ্ছা, অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? কারণ সে বলছিল না যে আমি নিতান্তই ভালো মানুষ কারণ তামাকটুকু পর্যন্ত। আচ্ছা, নিতান্তই ভালো মানুষ কেন? ধূমপানের অভ্যাস না থাকায়, নাকি ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে, নাকি মন্দ লোকের সাথে না মেশায় ভালো বংশে জন্মগ্রহণ করার জন্য? দেখো, অনুপম নিতান্তই ভালো মানুষ কেন, এটা বলো তো। আচ্ছা, 3-এর কি হবে? সিস্তিয়া, সজিন, প্রপাত, বলো তো 3-এর কি হবে? অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? হ্যাঁ, নেট প্রবলেম করতেছে, আই থিঙ্ক এটাই মনে হচ্ছে, নেট প্রবলেম করতেছে। এটা হয়তোবা আমার এন্ড থেকে হতে পারে। অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? ধূমপানের অভ্যাস না থাকায়, নাকি ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে? এখানে কিন্তু এই দুইটা অপশনের মধ্যে একটা হবে। কোনটা হবে বলো তো? সিস্তিয়া, সজিন, প্রপাত, ফাহমিদা, বলো তো তোমরা দুজনের মধ্যে কোনটা হবে? তোমরা দুজনে আজকে আমার স্টুডেন্ট এখানে, বলো কোনটা হবে? আমরা শেষ করব খুব জলদি। এ, ধূমপানের অভ্যাস না থাকায়। ফাহমিদা, তুমি বলো তো কি হতে পারে? সিস্তিয়া, সজিন, প্রপাত বলছে অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? ধূমপানের অভ্যাস না থাকায়, নাকি ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই? ধূমপানের অভ্যাস না থাকায়।
দেখছো, এখন আরেকজন বলছে ভালো মানুষ হওয়ার ঝঞ্ঝাট নাই। দেখো এখানে কিন্তু দুইটাই মনে হচ্ছে না যে দুইটাই হবে, ব্যাপারটা কিন্তু এরকম। তো আমরা জাস্ট চুপ করে এটা দেখে ফেলবো, এটা আমরা দেখে ফেলবো ব্যাপারটা কি, তাই না? এটা কি হবে? দেখো, কন্যার পিতামাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না। কিন্তু দেখো, এই যে ভালো মানুষ হওয়ার ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। ভালো মানুষ হওয়ার ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। আর প্রশ্নে কি বলছে? প্রশ্নে কি বলছে? এমসিকিউ না, এই যে অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? দেখছো, কনফিউজড। এটা হচ্ছে ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই সে অনুপম বলছিল না যে আমি নিতান্তই ভালো মানুষ, কারণ ভালো মানুষ হওয়ার সেই ঝঞ্ঝাট নাই, ভালো মানুষ হওয়ার সেই ঝঞ্ঝাট নাই। এই তোমরা কিন্তু মানে ভুল করতেছো। অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? আচ্ছা, আমি সৎপাত্র, তামাকটুকু খাই না, তার মানে সৎপাত্রর সাথে তামাকের সংযুক্তি। এখানে তোমরা ভুল করতেছো। আমার মনে হয় অনুপম নিতান্তই ভালো মানুষ, কারণ ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই। আগে শুরু করলেন না কেন? আর এম জিম বলছে এ, অ্যান্সার বি। এই যে সজিন সিস্তিয়া সজিন প্রপাত এইবার ধরতে পারছে, দেখছো? উত্তর হবে বি, এইটা হচ্ছে উত্তর। কারণ আমি বলি, দেখো অনুপম বলছিল না যে আমি নিতান্তই ভালো মানুষ, কারণ আমার ভালো মানুষের ঝঞ্ঝাট নাই, আর আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না। এখানে দুইটা লাইন দেখো, পরবর্তীতে যারা থাকবা পারলে এইটুকু কাটে নিবা। এই প্রশ্নটা কি, অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? ঠাস করে আবেগের ঠেলায় তুমি দিয়ে দিবা তামাকটুকু পর্যন্ত খাই না। বাট এখানে কিন্তু লাইনটা দেখো সুন্দর করে, অনুপম বলছে আমি সৎপাত্র, কারণ তামাকটুকু পর্যন্ত খাই না। আবার আমি ভালো মানুষ, কারণ ভালো মানুষের ঝঞ্ঝাট নাই। দুইটা লাইন, আমি সৎপাত্র, তামাকটুকু খাই না। আমি ভালো মানুষ, কারণ ভালো মানুষ হওয়ার ঝঞ্ঝাট নাই। দুইটা, আশা করি বুঝতে পারছো। তাহলে উত্তর হচ্ছে বি। উত্তর হচ্ছে কি? বি। বুঝতে পারছো? আচ্ছা, অনুপমের থেকে বি ভাবছিলাম, বাট কমেন্ট ডিলিট করে আবার এ দিছি। দেখছো, 1 মার্ক চলে যাইতো কিন্তু। অনুপমের থেকে তার মামা কত বছরের বড়? এটা সবাই জানি, এটা বলতে হবে না। এটা হচ্ছে 6 বছরের বড়। অনুপমের মামার চেয়ে অনুপমের মামা অনুপমের চেয়ে 6 বছরের বড়। অনুপমের বন্ধুর নাম কি? ওহে, বালিকা একটা আছে, তো অনুপমের বন্ধুর নাম হচ্ছে হরিশ। অনুপমের বন্ধুর নাম কি? অনুপমের বন্ধুর নাম হরিশ। অনুপমের বন্ধুর নাম হরিশ। দেখা যাবে আবার ক্যামেরা বন্ধ হয়ে গেছে এসির জন্য। অনুপমের বন্ধুর নাম হরিশ। হরিশ কোথায় থাকে? হরিশ কোথায় থাকে? মালদহে, বীরভূমে, কানপুরে, ভোজপুরে। হরিশ কানপুর থেকে আসছে না? হরিশ কোথা থেকে আসছে? কানপুর থেকে। কি রে, এত দেরি যাচ্ছে লাইফটা? ভেরি গুড, হরিশ। আচ্ছা, হরিশ কোথা থেকে আসছে বলো তো? কানপুর থেকে না কোথা থেকে? শেষ করে দিব। হরিশ কোথা থেকে আসছে? সি, কানপুর থেকে। ভেরি গুড, কানপুর থেকে। হরিশ আসছে কানপুর থেকে। কানপুর থেকে কলকাতায় আসছে। ভেরি গুড, ভেরি গুড।
হরিশ ছুটিতে কোথায় এসেছিল? কলিকাতায় না? হরিশ ছুটিতে আসছিল কোথায়? মালদহে, কানপুরে, আসানসোলে, নাকি কলিকাতায়? কলিকাতায় নাকি? কলিকাতায়। ভেরি গুড, ভেরি গুড। কার মন ছিল তৃষ্ণার্ত? কার মন ছিল তৃষ্ণার্ত? ওই যে কার মন ছিল তৃষ্ণার্ত বললো না যে, ওই এখানে আমি বলি, বিনু আছে না, বিনু হরিশের এই যে অনুপমের হচ্ছে আত্মীয় যে ছিল, ও তো হচ্ছে মেয়েটাকে দেখে আসছে, তো মেয়েটার যেই গুণাগুণগুলা এগুলো তো সে বলতেছিল, তো তখন অনুপমের মন তো ছিল তৃষ্ণার্ত। হ্যাঁ, সে কিছু শুনলেই হচ্ছে তার মনের মধ্যে বাগান ফুটে ওঠে। তো এটা ছিল অনুপমের। অনুপম, অনুপম আমাদের গল্পের নায়ক। এখন আমরা অনুপমের, আচ্ছা এখন যেটা কথা, এই গল্পটা গতকালকে এবং আজকে, হ্যাঁ, আমরা আশা করি বুঝতে পারছি। আর আমি এটা বিশ্বাস রাখি, এই ভিডিওগুলো যারা পরে দেখবা, মানে দুইটা ভিডিও, মানে আমি এটুকু বলতে পারি, হ্যাঁ, অনলাইনে তো অনেকেই ক্লাস নেয়, আমি জাস্ট শুরু করলাম, আজকে দিয়ে আমার দ্বিতীয় ক্লাস। একটা জিনিস আমি সবসময় বলবো, তোমরা যারা যেই 4-5 জন আমাকে সাপোর্ট করছো বা আমার লাইফটা দেখছো, তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা মন থেকে। আর একটা কথা কি, ভালো কিছু সম্ভব করা চাইলেই সম্ভব, আর ধৈর্য রাখতে হয়। সবচেয়ে বড় কথা, ধৈর্য রাখতে হয়, আর কি করতে হয়, কাজ করে যেতে হয়। ধরো যে আমি যদি মন খারাপ করতাম যে আল্লাহ, লাইফে তো মানুষ থাকে না 8 জন 10 জন 12 জন 14 জন, ভাই এটা ভাবলে হবে না। তোমরা যদি এই 7-8 জন 10 জন এই রুমে আসো, হ্যাঁ, লিটারেলি একটা ক্লাসরুম হয়ে যাবে, রাইট? কারণ এই রুমটা তো ছোট। তো সামগ্রিকভাবে এটা বলতে পারি। আর পরে কিন্তু অনেক স্টুডেন্ট দেখে, আমি খেয়াল করছি আমাদের গ্রুপের যে এমসিকিউ আরও দিলে ভালো হতো ভাইয়া, ভাইয়া বাংলা সেকেন্ড কোন দিন? এমসিকিউ আমি আরও দিব ইনশাল্লাহ, কারণ এমসিকিউ আরও দেওয়া উচিত ছিল। তবে আলটিমেটলি আমি বুঝাইতে পারছি ব্যাপারটা কি। দেখো কিছু কিছু কনফিউশন কিন্তু জেনারেট হয়ে গেছিলো। তো আমরা করব কি, যেমন ক্লাসগুলোতে আরও বেশি এমসিকিউ আনার চেষ্টা করব, পাশাপাশি যেটা করব যে আমরা যেহেতু কেবল শুরু করলাম, হ্যাঁ, আমরা এখানে একটা ইনভাইট কম্পিটিশন দেওয়ার প্ল্যান করব। কারণ স্টুডেন্টদের তো আসতে হবে, মানে এই গ্রুপে যদি নাই জানে যে হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি। আর একটা কথা বলতে পারি, যেমন গতকালকে ডাক্তার তোফায়েল আহমেদ ভাইয়া, মানে আমার যে আইডল বা আমার অভিভাবক ভাইয়া, আমার ক্লাসটা দেখলো কালকে ইউটিউবে কিছুটা। তো ভাইয়া বললো যে রিফাত, তুমি আসলেই ক্লাসটা ভালো করে নিছো। তো আশা করছি এভাবে ভাইয়ার পরামর্শ এবং কি ভাইয়ার কালকে যে কথা বলছে, আমি আসলে খুব খুশি হয়েছি ব্যক্তিগতভাবে যে না ঠিক আছে, আমার দ্বারাও সম্ভব। সেই জায়গা থেকে বলতে পারি আমি তোমাদের বেস্ট সার্ভিস দিতে পারবো। আরও স্টুডেন্ট হবে ফিউচারে। তো অপরিচিতা গল্পের এমসিকিউগুলো আমরা কিছু দেখলাম। আর আমি আসলে গল্পটাকে এত সুন্দর করে তোমাদের বুঝাইছি, গতকালকের আর আজকের ক্লাস যেই বান্দা দেখবে, ওর মাথায় সারা জীবনের জন্য থেকে যাবে। হ্যাঁ, গল্পের মূল ভাব, গল্পের ক্যারেক্টারগুলো প্রত্যেকটা আমি কিন্তু তোমাদের বুঝাইছি। এবং কি আমি যদি বলি, গতকালকেই তোমাদের প্রায় মানে বেশিরভাগ ক্লাসটাই শেষ করছি। কারণ ওই যে ছোট ছোট ক্যারেক্টারগুলো, মানে কি কি ঘটনা ঘটছে, ওগুলো থেকে কিন্তু আলটিমেটলি প্রশ্ন আসে। সৃজনশীলের ক্ষেত্রে যেগুলো বললাম, ছোট ছোট লাইনগুলো মনে রাখবা, ঠান্ডা মাথায় থাকো, ভালো কিছু সম্ভব। এখানে যারা আছো আমি ধরে নিচ্ছি তোমরা 26 ব্যাচের, 27 ব্যাচেরও থাকতে পারো, বা পরবর্তীতে যারা দেখবা। জীবনে ভালো কিছু করাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন একা শুরু করবা, কেউ থাকবে না। আস্তে আস্তে যখন বিজয় মানে খুব সন্নিকটে হয়, বা মানে তুমি বিজিত হও, তখনই আসলে লাইফে সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। তো আমি জাস্ট কেবল একটা স্ট্রাগল টাইম, আমি জাস্ট শুরু করলাম, আজকে আমার দ্বিতীয় ক্লাস। সেই জায়গা থেকে আমি বলবো আমি সার্থক। এবং কি নেক্সট ক্লাস হচ্ছে আমাদের হবে, সেখানেও আমি আশা করছি তোমাদের পাবো। সৃজনশীলের ক্ষেত্রে যেটা বললাম, খুব টেকনিক্যালি মনে রাখবা। আর গল্প তো তোমার মাথায়, তুমি সব কিছুই লিখতে পারবা, বাংলাতে প্লাস ঠেকাইতে পারবে না কেউ। তো এই পর্যন্ত, আশা করছি ভালো কিছু সম্ভব। আর আমার আজকের এবং কালকের ক্লাস তোমরা রেট দিও, প্লাস হচ্ছে গ্রুপে পোস্ট করিও,
ফ্রেন্ড সার্কেলে জানাইও যে ক্লাসটা কেমন লাগলো। আর আমি বিশ্বাস করি যে তোমাদের দ্বারাই আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো। আর আমার কিছু কথায় তোমাদের লাইফেও কিছু মোটিভেশন নিয়ে তোমাদের স্বপ্ন পূরণ করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।